ও তো পরে আসতেছে। এটাকে আমার একটু ঘুরাই দিতে হবে। দেখা যাচ্ছে এখান থেকে সার্জারি। আজকাল সার্জারি 9 নম্বর টপিক। শোনা যায় নাকি? কেমনে বুঝবো? আপনাকে কাজ হচ্ছে নাকি? তো আছে আদৌ? আছে দেখা যায়? তাহলে ছিলেন কে আছে? ভাই শুনছেন আপনারা? রেসপন্স করতে হবে। অনলাইনে কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। মাশাআল্লাহ। হয়ে গেল। তাহলে আমাদের আজকে যে টপিকস আছে এই টপিকস এর মধ্যে ইন্টারেস্টিং টপিকস এগুলো আমাদের জীবন ঘনিষ্ঠ পড়াশোনা এগুলো জানতে হবে আর কি। এগুলো ট্রিটমেন্ট যদিও আমরা দিতে পারবো না কিন্তু এটা ম্যানেজমেন্টের একটা বড় জিনিস আমরা এটাতে অংশগ্রহণ করতে পারবো। কারণ সাপের কামড় দিলে তো আমি আমার সাপের কামড় ওষুধ দিতে পারবো না, এটা সাপ্লাইও নাই এলাকার মধ্যে। এগুলো সব ম্যানেজ করতে হয় ওয়ার্ডের মধ্যে রেখে রুগীকে। কুকুরের কামড় অল্প কিছু করতে পারবো, কিন্তু পরবর্তী ইঞ্জেকশন গুলো দিয়ে দিতে পারবো, এগুলো আনতে হবে। আর পয়জনের মধ্যে মেনলি মানুষ কি কি পয়জনে বেশি আক্রান্ত হয় এগুলো আমরা একটু আলোচনা করবো অল্প অল্প করে। আসসালাম আসল ভাই। তাহলে আমরা প্রথমে হচ্ছে যে স্নেক বাইট। স্নেক বাইট হচ্ছে সাপের কামড়। তো আমাদের এই গ্রামগঞ্জের মধ্যে বিশেষ করে গরমকালে, শীতকালে যেমন বের হয় না, বিশেষ করে গরমকালে রাতে সাপড়া গরমের কারণে না দেখতে পারে, তো এই গর্ত থেকে বের হয়। একটু দিতে হবে। আর একটু চাপাই বসেন। না ওটা দিয়ে দেন, সমস্যা তো নেই। ওটা নিয়ে ওইদিকে যায় না এটা? স্ট্যান্ড অনেক বড় নাকি? সামনে দিয়ে দিলাম স্ট্যান্ডটা, পিছনে চলে যান। হ্যাঁ? বুঝতে পারছেন না? এটা দিয়ে দিলে হবে। এটা সমস্যা এখানে। শুরু হয়ে গেছে। তাহলে আছে আমাদের স্নেক বাইট। তো আমরা যেটা বলছিলাম যে গ্রামগঞ্জের মধ্যে বা পাহাড়ি এলাকার মধ্যে সাপের কামড়ের রুগী বেশি। আমাদের চট্টগ্রামের মধ্যে মেনলি পার্বত্য চট্টগ্রাম যেটা রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান সহ এই বেল্টের মধ্যে সাপের কামড় এত বেশি, মানে ওয়ার্ডে গেলে দেখা যায়। এবং চট্টগ্রামের মধ্যে খুশির খবর আছে যে এই সাপের বিষ নিয়ে একটা ল্যাব তৈরি হয়েছে আমাদের মেডিকেলে। এখানে প্রায় 400 থেকে 350 প্রজাতির সাপ আছে, বিষধর সাপ আর কি, এই এরিয়ার মধ্যে যেগুলো পাওয়া যায়। তো এগুলো থেকে আমাদের সারা রিসার্চ শুরু করেছে এখানে। কারণ ইন্টারন্যাশনালি যে সাপের ওষুধগুলো পাওয়া যায় ওই ওষুধগুলো স্পেসিফিক সাপের জন্য না। নাম ভাবে একটা সাপ কামড় দিছে, তিন চারটা সাপের জন্য একটা ওষুধ, তিনটা সাপের জন্য একটা ওষুধ, কিন্তু পাহাড়ি এলাকার মধ্যে এগুলো দিয়ে হয় না। যেহেতু এই বেল্টের মধ্যে সাপ বেশি এবং অনেক প্রজাতির সাপ আছে, বিষধর সাপও আছে, সেগুলো থেকে তারা বিষ কালেক্ট করে রিফাইন করে মডিফাই করে বডিতে উপযোগী ভাবে বানানো হয় এবং এগুলো রোগীর উপর অ্যাপ্লাই করা হয় এবং রোগী বেঁচে যায়। এই আর কি জন্য আমাদের এই চিটং মেডিকেলের মধ্যে ভালো প্রজেক্ট আছে এখানে সাপ নিয়ে। তো আমরা এখন পড়বো যে স্নেক বাইট নিয়ে অল্প অল্প আলোচনা করব যাতে আমাদের কনসেপ্ট দাঁড়ায় এবং আমরা সাপ কামড়ালে তখন আমরা কি করবো এই জিনিসটা তখন বুঝতে পারি। এটা বুঝলে আমাদের জন্য সহজ হবে। তো যা লাগবে তা পড়াইতে হবে, অনেক পড়াশোনা আছে। তো আমরা দেখবো যে কি কি সাপ আছে। সাপের মধ্যে মেনলি আছে যে পয়জনাস স্নেক, নন পয়জনাস স্নেক। মানে একটা বিষধর সাপ, একটা বিষধর সাপ এমন না, বিষ ছাড়া সাপ। তো আমরা পড়বো যে কি কি সাপ আছে। বিষ ছাড়া সাপ আমাদের এই এলাকার মধ্যে কি বলবো নাকি, এলাকার মধ্যে যেটা আছে এটাকে অনেক সময় ধরা সাপ বলা হয়। আপনারা কি বলে জানি না আমি এখানে। আমরা জানবো পয়জনাস স্নেকের নাম জানবো কিছু।
পয়জনাস। গ্রামের কাছে দৌড়া সাপ বলে। হ্যাঁ হ্যাঁ, ঝোড়া সাপ বলে। ওটা কামড় দিলে কিছু হয় না, এই আর কি। এটা মানুষ মানে ছোট ছেলেরা নিয়ে অনেক দুষ্টামি করে, মারেও। এই তা আমরা জানবো যে যে সেই সাপগুলোতে কামড় দিলে মানুষ মারা যাওয়ার সম্ভাবনা বেশি, এবং এগুলো বিষধর সাপ নামে পরিচিত। এগুলোর ইংরেজি নেম কি? বাংলা নামে আসলে আমি জানি না এগুলো আসলে কি দেয়, আমরা আসলে জানবেন। কোবরা। কোবরাকে কোবরা নামেই চেনে এলাকার মধ্যে। অনেক বড় ফনাতলে কালো রঙের ডোরা কাটা সাপ, এবং এটা সবচেয়ে বিষধর সাপ। আর একটা হচ্ছে কিং কোবরা, কোবরা এন্ড কিং কোবরা। লিখে ফেলেন আপনারা, কোবরা এন্ড কিং কোবরা। 2 নাম্বার হচ্ছে যে কমন ক্রেটস। জানার জন্য জানা আর কি, এগুলো পরীক্ষায় যেমন ইম্পর্টেন্ট না, নিজের জীবনের জন্য ইম্পর্টেন্ট। দেখতে কে দিয়ে লিখেছে, কে দিয়ে সুন্দর লাগে। রাসেল ভাইপার লিখতে পারি আমরা। হ্যাঁ, রাসেল ভাইপার, রাসেল ভাইপার, রাসেল ভাইপার, রাসেলস ভাইপার, রাসেলস ভাইপার নাম। তারপর হচ্ছে সামুদ্রিক যে সাপগুলো, সেগুলো বিষধর সাপ। সমুদ্রের মধ্যে সাপগুলো থাকে, এগুলো বিষধর সাপ। কিন্তু আমরা এখানে কদলাঙ্গা সি বিচ আছে, এখানে বাঁশবাড়িয়া বিচ আছে, এখানে তারপরে আমাদের কক্সবাজার সমুদ্র সৈকত আছে। এখানে যদি কোনো সাপে কামড়ায় তাহলে বুঝতে হবে যে এমনি, কিন্তু সমুদ্রতে যেটা থাকে এটা বিষাক্ত। সমুদ্রতে যেগুলো থাকে, এমনি পানিতে যেগুলো থাকে এগুলো তো বিষাক্ত, কম বিষাক্ত হয়। যেগুলো ডাঙায় থাকে ওই সাপগুলো বেশি বিষাক্ত হয়। তাহলে নামগুলো এগুলো, কোবরা এন্ড কিং কোবরা। এগুলো একটা কালো ডোরাকাটা রঙের কমন ক্রেটস, এটাও ডোরাকাটা রঙের। আসলে এগুলো বাংলায় কি বলে আমি আসলে জানি না। রাসেল ভাইপার আছে, এটা খুব বিষাক্ত, এবং একটা অস্ট্রেলিয়া মহাদেশে এইটার কারণে অনেক মানুষ মারা যায়, এটা আমাদের উপমহাদেশের মধ্যে কম। সি স্নেকটা যেখানে সমুদ্রের আনাগোনা আছে বা সমুদ্রের উপকূলবর্তী এলাকাগুলোর মধ্যে সি স্নেকের প্রাদুর্ভাবে মানুষ অনেক মারা যায়, এবং এগুলো অনেক বিষাক্ত। তার নামগুলো জানলেই হবে, পরীক্ষা আসবে না। আপনার এলাকার মধ্যে যে নামে বিষাক্ত, হ্যাঁ বিষাক্ত সাপ বা বিষাক্ত ছাড়া যেগুলো সেগুলো জানার দরকার নেই, সেগুলো দরকারও নেই, কামড়ালে মানুষ মরবে না, দরকার নেই জানা। তাহলে আমরা জানবো যে এই বিষাক্ত সাপ যে মানুষকে কামড়ালে মানুষ মরে যায়, কেমনে বুঝবো যে এটা বিষাক্ত সাপ না? এটা হচ্ছে মেন জিনিস জানার জন্য। যেভাবে সাপ কামড়ালো আমি দেখলেই বুঝবো যে বিষাক্ত, কামড়ের দাগ দেখে বা কোনো কিছু দেখে। তাহলে কি দেখে বুঝবো সে বিষাক্ত সাপ? 1 নম্বর লিখবেন যে ইন্ডিকেশনস অফ পয়জনাস স্নেক বাইট। দেখেন, ইন্ডিকেশনস অফ পয়জনাস স্নেক বাইট। এই আমরা কি দেখে বুঝবো যে এটা আসলে বিষাক্ত সাপ? 1 নাম্বার, 1 নাম্বার হচ্ছে ফ্যাং মার্কস। ফ্যাং মার্কস, ফ্যাং মার্ক হচ্ছে কামড়ের দাগ, যে কামড় দিয়েছে এটার দাগ। এটা আমরা দেখি যে এরকম খুব ভিতরে ঢোকানো এরকম 2টা ডট থাকে কামড়ের মধ্যে, এরকম অনেক বেশি ভিতরে ঢোকানো এবং রক্ত ঝরছে, এরকম যদি দেখি তাহলে বুঝবো যে এটা বিষাক্ত সাপের কামড়। অনেক ভিতরে কামড়, কিন্তু রক্ত ঝরছে, এবং 2টা কামড় একসাথে। কারণ সাপ যখন হা করে, বেশি সাপগুলো আমরা দেখেছি যে দাঁতগুলো এরকম থাকে। তো জানি না, আমরা তো সাপ নিয়ে পড়েছি। কামড় যখন দেয় সে এখান থেকে বিষ ছাড়ে কামড় হতে, তাহলে তার দাঁতগুলো অনেক বিশাল, কিন্তু এরকম এরকম দাঁতের মধ্যে বেশি আছে, দাঁতের মধ্যে ছিদ্র আছে, দাঁতের পিছনের দিক দিয়ে ছিদ্র আছে, তাহলে সে বিষ ছাড়ে। এই জন্য দাঁত ভেঙে দিয়ে, দাঁত ভেঙে দিলে মনে হচ্ছে বিষ। তারপর আমরা হচ্ছে এখান থেকে ফ্যাং মার্কস দেখবো, কামড়ের দাগ, সাথে কি দেখবো? ব্লিডিং আছে দেখবো, ব্লিডিং, রক্ত ঝরছে। কারণ এই কামড়টা অনেক গভীর হয়, এই জন্য এখান থেকে রক্ত ঝরে। জি জি, ব্লিডিং, ব্রুইসেস। বলছি সবগুলো বলে দেবে একটু একটু করে, লিখে ফেলেন আগে। তারপর হচ্ছে 3 নাম্বার পেন অ্যান্ড সুইলিং।
ইডিমা। এগুলো জানলে আপনাদের জন্য যথেষ্ট, যেগুলো দেখলে আমরা বুঝবো যে সে বিশেষ সাপের কামড়। ১ নাম্বার হচ্ছে যে ফ্যাং মাছ মানে সাপের কামড়। একসাথে ২ টা ডট থাকবে এরকম। এই একটা ডট আর একটা ডট। এখান থেকে রক্ত ঝরবে এবং ব্রুসিস হচ্ছে কালো হয়ে যাওয়া জায়গাটা। আঘাত করলে, লাঠি দিয়ে আঘাত করলে দেখা যায় রক্ত জমে যায়, কালো হয়ে যায় না? এরকম যে জায়গায় কামড় দিবে এটা, ওই জায়গায় দেখা যায় কালো হয়ে গেছে। এটা হচ্ছে ব্রুইসেস। হ্যাঁ, রক্তগুলো, হ্যাঁ অবশ্যই কালো হয়ে যায় রক্তের জন্য। রক্তগুলো চামড়ার নিচে এসে জমা হয়ে যায় কামড়ের কারণে। রক্ত ঝরেও চামড়ার নিচে জমা হয় এবং এটার কারণে যেটি বিষ আছে, বিষটা রক্তকে নিচে জমাট বাঁধাই দেয়। যাদের মিউট করা নাই মিউট করে দেন। যাদের মিউট করা নাই মিউট করে দেন। তারপর হচ্ছে পেইন এন্ড সুইলিং। যে জায়গাগুলো কামড় দিচ্ছে ওই জায়গাগুলোতে অনেক বেশি ব্যথা হয় এবং ওই জায়গাগুলো ফুলে যায় এবং তার শেষে হচ্ছে 4 নম্বরটা বুঝি নাই স্যার। আমি আসি 4 নম্বর এখানে এই মাত্র আসলাম, শুনতে হবে। 4 নম্বর ইডিমা না স্যার, ইডিমা না। হ্যাঁ ইডিমা, বলছেন। ইডিমা হচ্ছে যে একটা জায়গাতে পানি জমে যায়, ওটাকে আমরা ইডিমা বলি। পায়ের মধ্যে লম্বা সময় যদি বাস জার্নি করি দেখা যায় পাটা ফুলে গেছে, সেটাকে আমরা ইডিমা বলি। যাদের লিভারের সমস্যা থাকে, লিভার সিরোসিস থাকে, তাদের পায়ে পানি চলে আসে, কিডনির সমস্যা পায়ে পানি, ওটাকে আমরা ইডিমা বলি। এবং প্রেগনেন্সির সময় মাদের পায়ের মধ্যে পানি চলে আসে, এটাকে আমরা ইডিমা বলি। তাহলে ওই সময় যখন সাপ কামড়ায় তখন রক্তের মধ্যে একটা ইমব্যালেন্স শুরু হয়, কারণ শুধু বিষ ছাড়ছে, ওই জায়গাতে পানিগুলো জমে যায় মাংস বেশি চারপাশে বা চামড়ার নিচে, তো এই জায়গাগুলো ফুলে যায়, এটা হলো ইডিমা। তারপর কিন্তু ফ্যাং মাছ, কামড়ের দাগ, ব্লিডিং বা ব্রনচিস, রক্ত ঝরবে এবং জিনিস মিউট করে দেন। 3 নাম্বার হচ্ছে পেইন এন্ড সুইলিং, ব্যথা হবে এবং এটা ফুলে যাবে এবং ইডিমা। তাই যে কি আছে, আমি মিউট করছি। আচ্ছা, তারপরে এখানে আছে, আমরা এটা দেখলে বুঝবো যে সে বিষাক্ত সাপ তাকে কামড়াইছে, মোটামুটি ভাবে কনফার্ম হয়ে যাব। তাহলে এখন আমাদের কি কাজ করা, আমরা কি করতে পারবো? মেনলি কাজ হচ্ছে ডাক্তারদের এখানে, এবং ওয়ার্ডের মধ্যে রেখে তাকে 24 ঘন্টা সুপারভাইজ করতে হয়, এটা আমাদের কাজ না। আমরা যারা এখন গ্রামেগঞ্জে আছি তারা কি কাজ করবে এটাতে, এটা আমরা জানবো এতটুকু। এখানে আমাদের একটা রোল প্লে করতে হয় যাতে রুগীটা বেঁচে যায়, এই কাজটা আমাদের জানতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস, একটাও দেখলাম যে আমরা আরেকটু জানতে হবে, কারণ দেখলাম কামড়ের দাগ, এখন পোকামাকড় কামড়াইতে পারে, পোকামাকড় যার যেটা দাঁত আছে সে কামড় দিলে এসে রক্ত ছুটতে পারে এখান থেকে, সাপের কামড় কিনা বুঝবে কেমনে, আরো কিছু জিনিস আছে। তাই আমরা দেখবো যে এখানে ক্লিনিক্যাল ফিচার্স কিছু জানি, সাপ কামড়াইলে কি কি নিয়ে রুগী আসবে আমাদের কাছে। ক্লিনিক্যাল ফিচার্স এর মধ্যে 1 নম্বরে আমরা বলবো যে লোকাল, এই লিখে আমরা, এটা ভালো হবে। লোকালের মধ্যে আমি যেগুলো দিয়েছি একটু আগে সবগুলো লোকালের মধ্যে পড়বে। লোকালে আমরা দেখবো ফ্যাং মার্কস আছে, লোকালে দেখবো ব্লিডিং হচ্ছে এবং ব্লিডিং হয়ে যাচ্ছে এবং ইডিমা হয়ে গেছে, এগুলো সব লোকালের মধ্যে পড়ছে, এগুলো একটু আগে দিয়েছি, চিনার উপায়। 2 নাম্বার হচ্ছে যে একটু আপনাদের বুঝাই দিতে হবে সিস্টেমিক, সারা বডিতে কি দেখবো, যে জায়গায় কামড়িয়েছে ওই জায়গা ছাড়া সারা বডিতে কি দেখলে বুঝবো যে তার সমস্যাগুলো হচ্ছে। সিস্টেমিক মানে সারা বডিতে ঠিকই কিছু নার্ভের সমস্যা হয় বা মাথায় সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে কিছু সমস্যা, এটা বলা হয় থেকে নিউরোজেনিক সাইন। সাপ কামড়ানোর কারণে বিষটা আমাদের ব্রেনের মধ্যে ইফেক্ট করার পরে যে সমস্যাগুলো নিয়ে রোগী আমাদের কাছে আসে, ওই সমস্যাগুলোর কথা আমরা লিখছি এখানে অল্প অল্প করে। 1 নাম্বার হচ্ছে টোসিস। টোসিস কি বলছে আগে লিখে নেন সবাই। 2 নাম্বার হচ্ছে ডিপ্লোপিয়া, ডিপ্লোপিয়া। 3 নাম্বার হচ্ছে লস অফ গ্যাগ রিফ্লেক্স।
আচ্ছা, ব্রোকেন নেক সাইন। এগুলো থাকলে মোটামুটি ভাবে অনেক আছে, আমরা বুঝবো যে সাপ কামড়িয়েছে তাকে। এক নম্বর হচ্ছে টোসিস। টোসিস মানে হচ্ছে উপরের চোখের পাতাটা পড়ে যাওয়া অটোমেটিক। আমরা দেখো চোখ খোলা রাখলে চোখের পাতা পড়ে না, আমরা সব দেখতে পারি। কিন্তু যদি চোখ খোলার পরেও চোখের পাতা পড়ে যায়, ঘুমের মতো লাগে, তাকে বলা হয় টোসিস। মানে উপরের চোখের পাতা যদি পড়ে যায়, এটা বলা হয় টোসিস। দুই নম্বর হচ্ছে ডিপ্লোপিয়া। ডিপ্লোপিয়া হচ্ছে যদি সে একটা জিনিসকে দুইটা জিনিস দেখে, কেমন হয় থেকে ডিপ্লোপিয়া। ডিপ্লোপিয়াতে পেশেন্ট কি করে একটা জিনিসকে দুইটা জিনিস দেখে, একটা বস্তু দুইটা বস্তু, ডিপ্লোপিয়া বলা হয়ে থাকে। তিন নম্বর হচ্ছে লস অফ গ্যাগ রিফ্লেক্স। গ্যাগ মানে হচ্ছে আপনি বলবেন যে ভাই এটা কাশি দেন কাশি দেন, গলা একটু এরকম করেন, তো সে এটা পারবে না করতে। কাশি দিতে পারবে না গলাতে, এটা যে গল্প আওয়াজ এটাও করতে পারবে, এটা কোথায় থেকে তার ওই রিফ্লেক্সটা চলে যায়, যেটা এটা বলা হয় লস অফ গ্যাগ রিফ্লেক্স। তারপর হচ্ছে ব্রোকেন নেক সাইন। যখন রোগীরা ওয়ার্ডে আসে, বিষয়টা যখন কামড়াই দেয়, তখন লম্বা সময় পর দেখা যায়, অল্প সময় পর দেখা যায় যে সে বসলে ঘাটটা ধরে যেতে পারে না, পড়ে যায় যে কোনো এক সাইডে। বসে গেলে তো এই ঘাট পড়ে যাবে, বসে গেলে ঘাড় পড়ে যায় যে কোনো এক সাইডে। ঘাটটা আমরা বসলে সচরাচর শক্ত করে ধরে রাখি ঘাড়ের জায়গায়, কিন্তু ঘাড় যদি কোনো সাইডে কাত হয়ে যায় বা পড়ে যায়, ওটাকে বলা হয় থেকে ব্রোকেন নেক সাইন। এটা সাপের বিষের কারণে এটা হয়ে থাকে। এবং বিষধর সাপ কামড়াইলে এই জিনিসগুলো থাকে, আমরা দেখবো যে অবস্থা ভালো না, খারাপ। এবং ওই সময়ের মধ্যে আমরা ভালো ম্যানেজমেন্ট নিতে হয় এবং 24 ঘন্টা আমরা তাকে অবজারভেশনে রাখি বিভিন্ন ভেনম বা যে জিনিসগুলো আছে এগুলো দিয়ে তাকে ম্যানেজমেন্ট। 24 ঘন্টার মধ্যে যদি সে ফিরে আসে আসলো, নাহলে আউট। ওগুলো পড়বো একটু পরে। এরপর লিখে এটা আমরা দেখলাম যে নার্ভের মধ্যে কি কি সমস্যা করে, রক্তের মধ্যে কি সমস্যা করে, রক্তের মধ্যে লিখেছেন তো না? সিস্টেমেটিকের মধ্যেই পড়বে। তিন নম্বর আছে হেমাটোলজিক্যাল অ্যাবনরমালিটি, সায়েন্স অফ হেমাটোলজিক্যাল অ্যাবনরমালিটি। মানে হেমাটোলজি মানে রক্তের মধ্যে সমস্যা করে। সাপের বিষ রক্তের মধ্যে যদি ঢুকে, তখন সে কি সমস্যা পড়বে, এই সমস্যাগুলোর মধ্যে একটা দেখবো আমরা। এবং রক্তর যে প্রবলেম গুলো, এক নম্বরে আমরা দেখবো পারসিস্টেন্ট ব্লিডিং। মানে সাপ কামড়ানোর কারণে ওই জায়গার মধ্যে বিষ ছাড়ে, সে ছাড়ার কারণে আমরা যে সচরাচর কোনো জায়গায় কেটে গেলে রক্ত কিছুক্ষণ পর জমাট বেঁধে রক্ত বন্ধ হয়ে যায়, তো কাটলাম 5 মিনিট পরে রক্ত এমনি বন্ধ হয়ে গেছে। কিন্তু এখানে রক্ত বন্ধ হবে না, কারণ সাপের বিষটা রক্ত বন্ধ হতে দিবে না। এটা হচ্ছে পারসিস্টেন্ট ব্লিডিং। সবসময় পাসির মানে সবসময়, ব্লিডিং মানে হচ্ছে রক্ত ঝরবে কোত্থেকে, ফ্রম বাইট সাইড, যেখানে সে কামড় দিয়েছে। স্যার ক্যামেরাটা আরেকটু উত্তর পাশে যাবে। তাই দেখা যায় না, দেখা যাচ্ছে স্পষ্ট মনে হয়, স্পষ্ট দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে তো, সব দেখা যাচ্ছে। বাকি এতটুকু থাক, সমস্যা হলে না লিখতে পারলে আবার আমি শেষ করে দেবো, এটা আমার জন্য সুবিধাজনক মনে হয় আর কি। পারসিস্টেন্ট ব্লিডিং ফ্রম বাইট সাইড মানে যেখানে কামড়াবে ওই জায়গাতে রক্ত ঝরবে সবসময়, কারণ সে বিষ ছাড়ছে। এবং রক্ত জমাট বাঁধার জন্য যে জিনিসগুলো কাজ করা দরকার, সে কাজ করতে পারে না, এই জন্য রক্ত ঝরতেই থাকে। তারপর হচ্ছে যে দেখেন হেমোরেজিক ব্লিস্টার। হেমোরেজিক ব্লিস্টার হয়েছে এখানে, ব্লিস্টার। এরপর আছে আপনাদেরকে গাম ব্লিডিং দিতে পারে। মোটামুটি এক নম্বর হচ্ছে
কথাটা বুঝলাম। এই 2 নম্বর হচ্ছে হ্যামোরেজিক ব্লিস্টার। হ্যামোরেজিক মানে রক্ত জমবে, হ্যামোরেজ মানে রক্ত ঝরছে এরকম অবস্থা। আর ব্লিস্টার মানে হচ্ছে ফোস্কা পড়ে যাওয়া, বা দেখতে অনেক সময় নতুন জুতা পরলে বা যদি শক্ত সোল হয়, সারাদিন যদি হাঁটি যায় দেখা যায় পায়ের মধ্যে ফোস্কা পড়ে যায়, ফোস্কা পড়ে যায় না? ঠিক এরকম ফোস্কা পড়ে যাবে যেগুলোর ভিতরে রক্ত আছে, ফোস্কার মধ্যে পানি থাকে, গরম লাগে কোনো ফোস্কা পড়ে যায়, এখানে পানি থাকে, কিন্তু এখানে থাকবে রক্ত। তো রক্ত সমৃদ্ধ এবং ফোস্কাকে বলা হয় হ্যামোরেজিক ব্লিস্টার। যেখানে সাপ কামড়াবে ওই বিষের প্রতিক্রিয়ায় চামড়ার মধ্যে এই জিনিসগুলো আসবে, সরাসরি না, ওই কামড়ানোর জায়গাতে, কামড়ানোর জায়গার আশেপাশে বেশি হয়, সরাসরি আসে না তেমন। এটা হচ্ছে গাম ব্লিডিং, মাড়ি দিয়ে রক্ত ঝরবে, তো বিষের প্রতিক্রিয়ার কারণে মাড়ি দিয়ে রক্ত আসবে। এগুলো রক্তের সাইন যদি কামড়ায় মানুষকে, এগুলো ইম্পর্টেন্ট, মানে এগুলো জানার জন্য, নিজের জন্য হইলো, ঠিক আছে? মানে বাসার কেউ আরো হলে এগুলো হচ্ছে কিনা ইমিডিয়েট পাঠিয়ে দিতে হবে। পারসিস্টেন্ট ব্লিডিং মানে সবসময় রক্ত ঝরবে ফ্রম বাইট সাইড, যেখানে কামড়িয়েছে ওই জায়গা থেকে। জি জি, চোখের মধ্যে দেখবেন যে 1 নাম্বার টসিস হবে। এরা মানে উপরের যে লিডটা এরকম ছিল নর্মাল থাকে, পড়ে যাবে। 2 নাম্বার হচ্ছে যে আমাদের এটা আছে, বুঝবেন তো না আমি কিভাবে বুঝাই। চোখ এটা, এখানে একটা পিপিল আছে, পিপিলটা বড় হয়ে যাবে এরকম। ডাক্তাররা লাইট দিয়ে দেখে আর কি, এটা আপনাদের দরকার নেই, এটা পরে আসে। দেখতে হবে চোখের পাতা পড়ে যায়, এটা জানলেই হবে আর কি আপনার। তাহলে আমাদের শেষ। ঘুমাইতে না দেওয়া, ঘুমাইতে না দেওয়া তো বলে না তেমন, ঘুমায় তো রোগীরা তো, কে এলাকায় বলে নাকি ডাক্তারে বলে? আমাদের ওয়ার্ডে তো ঘুমাইতে না দেওয়ার কথা বলে না। এটা আসতেছি, এগুলো নিয়ে তো আজকে আমাদের ক্লাস, দেখেন না কি হয় এখানে, এরপরে আর বাদ দিবেন না, আমি বলবো ইনশাল্লাহ। আগে ছিল এগুলো, এখন তো মানুষের পায়ে পচে যায় বাদ দিলে। সাইন্স অফ একিউট রেনাল ইনফেকশন। রেনাল ফেলিওর মানে আমাদের, রেনাল মানে হচ্ছে কিডনি, এই বিষের কারণে কিডনি ফেলিওর হয়ে যায়, আমরা রেনাল ফেলিওর বলি। কি হলে বুঝবো যে কিডনির সমস্যা হচ্ছে? 1 নাম্বার হচ্ছে স্ক্যান্টি অর, স্ক্যান্টি মানে অতি অল্প, অতি অল্প, অর নো ইউরিন আউটপুট, মানে তার প্রস্রাব একবার অল্প অথবা হবে না, স্ক্যান্টি অর নো ইউরিন আউটপুট। 2 নাম্বার হচ্ছে যে ডার্ক কালার ইউরিন, এটা অনেক ভয়ের কারণ, যদি কালো বর্ণের ইয়া হয়, ডার্ক কালার ইউরিন। আর বলবো না এখানে, এটা দিলে বেশি হয়ে যাবে, জাস্ট জানবেন এটা, একবারে ইউরিন ফর্ম হবে না বা অল্প পরিমাণ হবে। হ্যাঁ, ডার্ক কালার মানে কালো, কালো কালার। এটা কেন হয়? যদি আমাদের বিষধর কোনো সাপ কামড়ায় তখন এই সাপের বিষটা আমাদের মাংসপেশিকে একেবারে অকেজো করে দেয়। তো মাংসপেশিতে রক্তের সাপ্লাই এখানে বন্ধ হয়ে গেলে মাংসপেশিটা মরে যায় আস্তে আস্তে। তো মরে গেলে এই মরা জিনিসগুলো রক্তের মাধ্যমে বের হয়, ওটাকে মায়োলাইসিস বলে আর কি আমাদের মেডিকেল টার্মে। যার কারণে এখানে প্রোটিন আছে, কিছু প্রোটিন গুলো মরে যায়, মরে গেলে প্রোটিন গুলো রক্ত দিয়ে বের হয়, তখন এটা ডার্ক কালার হয় এবং অনেক ঘন হয় এবং রোগী অনেক ব্যথা পায় প্রস্রাব করার সময়। তাহলে এই জিনিসগুলো জানতে হবে আমাদের। তাহলে মোটামুটি আমরা প্রথমে বললাম যে লোকালি দেখবো যে ফ্যাং মার্কস আছে, পাঁচ সিস্টেমে রক্ত ঝরতেছে। তারপরে দেখবো যে আমরা পা ইডিমা হয়ে গেছে, ব্রুইজ থাকে, মানে কারা পুরোটা কালো কালচে কালচে হয়ে যায়। এরপরে লোকাল নিউরোলজিক্যাল দেখবো, নিউরোলজি টসিস মানে আমরা আমাদের উপরের এই, এটা জাস্ট রাখবেন তো পড়ে যাবে, সে আর ইয়া করতে পারবে না, ওই এটা নাই আর কি, তার টসিস আছে। তারপরে যখন বসাবেন ঘাড় পড়ে যাবে, এখানে মাথা ব্যথা থাকবে অনেক বেশি। কেউ কিছু বলবেন নাকি ভাই? আনমিউট করছেন মনে হয়। স্যার ক্যামেরাটা একটু ঘুরবে স্যার, জি, কোন দিকে, বাম দিকে ক্যামেরাটা না ডান একটু দিকে? হ্যাঁ ঠিক আছে এখন না? ঠিক আছে স্যার। জি পারফেক্ট না? ঠিক আছে, একটু পাঠে সরাবেন নাকি, একটু কষ্ট দিই, এখন ক্যামেরা ঠিক। ঘুরে দিই। আবার
ঠিক করছি। এটা ঠিক আছে, পারফেক্ট। এটা আমার মনে ভালো দেখা যায় আরকি। আমি চাচ্ছিলাম যে বোর্ডের সামনে না আসতে। এখানে একটু সরি মাসালাও আছে। সেজন্য আমি ক্যামেরার আন্ডারের সামনে আসতে চাই না আরকি। এটা আমার একটু অ্যালার্জি আছে এখানে। অ্যালার্জি আছে বলতে এটা মানে শরীর দৃষ্টিকোণ থেকে ঝামেলা আছে একটা। তো গুনার একটা ভাগীদার হইতে হয় এখানে এসে। যেমন আমি চাই না যে আমি পুরো সামনে আসি। এজন্য আমি একটু বাম দিকে থাকি, এটা আমি সরাই দিয়েছি। ওই ছবি-টবি তোলা হয় না আমাদের কারোরই। এজন্য আচ্ছা যাই হোক, ডার্ক কালার রিওডিন আর স্ক্যান্টি অর নো ইউন আউটপুট। এই ২ টা জিনিস থাকলে দেখবো যে খুব ডেঞ্জারাস কন্ডিশন এবং এই কন্ডিশনের মধ্যে ইমিডিয়েট হসপিটালে পাঠাতে হবে। আল্লাহ না করুক এর মধ্যেই সে চলে যাবে। মানে যদি এরকম হয় আরকি। খুবই খারাপ সাইন। এখান থেকে রোগী ফেরানো যায় না। ভ্যাকসিন হ্যাঁ আছে তো। কিন্তু যদি অনেকগুলো ভ্যাকসিন নাই। সবুজ সাপ পাবো আমরা কি সবুজ সাপ? ওই যে লাউয়ের ডগার মধ্যে যে সাপগুলো থাকে, ভ্যাকসিন নাই। ওয়ার্ল্ডের মধ্যে ভ্যাকসিন নাই। কি করবেন? সারা ওয়ার্ল্ডে ভ্যাকসিন নেই। সে মরে যাবে। নিশ্চিত। আল্লাহ যদি বাঁচায় আরকি। বাকি এমনি কোনো ভ্যাকসিন নেই। তো নরমালি ভ্যাকসিন আল্লাহ যদি বাঁচায় তাদের। এর উপায় নেই। আচ্ছা আমরা দেখবো যে এখন আমরা দেখে এটা বুঝবো না। এখন আমরা কিছু ইনভেস্টিগেশন জানবো যে সাপে কামড়ালে কি ইনভেস্টিগেশন করা যায়। ইনভেস্টিগেশন এর মধ্যে আছে কোয়াগুলেশন টেস্ট করবো আমরা। কোয়াগুলেশন টেস্ট। মানে ব্লাড জমতে কতক্ষণ সময় লাগে? সাধারণত ৫ থেকে ৬ মিনিটের মধ্যে রক্ত জমাট বেঁধে যায়। আমি যদি রক্ত বডি থেকে বের করে এমনি নরমালি রাখি, সে জমাট বাঁধতে ৫ থেকে ৬ মিনিট লাগে। কিন্তু তার অনেক লম্বা সময় লাগে। কারণ তার মধ্যে বিষ আছে। সাপ এটা কামড়ানোর স্যার সেগুলো বিটি করার সিটির সময় মতো। স্যার এটা বিটি সিটির মতো। হ্যাঁ, হ্যাঁ, বিটি এটা সিটি। বিটি হ্যাঁ, সিটির বিটি মতো সিটি না? করতে পারে। সিটিং টাইম কোয়ার্ডিং টাইম। আমরা এটা করি, সিটিটা করি আরকি এখানে। বুঝছেন? সিটিটা করলে দেখা যায় যে সিটিটাতে টাইমটা প্রলং হয়ে থাকে। এই। তো এখানে ২ নাম্বার হচ্ছে যে ইসিজি করতে পারি। ইসিজির মধ্যে হার্টের অ্যাবনর্মালিটি থাকবে। আর আমরা একটা সিবিসি করতে পারি। হিমোগ্লোবিন কমে যাচ্ছে কিনা, রক্তকণিকা ভাঙছে কিনা, কমপ্লিট ব্লাড কাউন্ট বলে এটাকে, এটা বলে সিবিসি। এগুলা যদি ওয়ার্ডে থাকে আপনি পারবেন না কি ওয়ার্ডে থাকলে যে ২৪ ঘন্টায় রোগী অ্যাডমিট দিতে হয়, সাথে সাথেই সব ফ্লুইড শুরু করতে হয় এবং তার ওই যে ভ্যাকসিন যেটা এটা দিয়ে দিতে হয়, এরপরে তাহলে এগুলো যে আমরা করি আরকি, নাহলে করার ইসিজিতে বুঝলেন, ইসিজিতে আপনি বুঝলেন না, আমি কেন বুঝি আপনার এখন। ইসিজিটা জটিল জিনিস, তারপরে আমরা বুঝবেন এটা স্পেসিফিক না। হার্টের কোন জায়গায় সে কাজ করছে, কোন কাজটাকে সে বন্ধ করছে, তো বা হার্টের মাংসপেশি মরে যাচ্ছে কিনা, অনেকগুলো ইসিজি। আমি কোনটা আপনার পরে আমার ইসিজি আমাদের পড়তেও মাঝখানের উপর লাগে, মানে ইসিজি খুব ভালোভাবে বুঝতে। আমি আপনাকে এমনি এই জিনিসগুলো বুঝাই, আজকে তো বোঝানোর সুযোগ নেই আরকি এখানে। কোনো সময় সুযোগ হয় ১ মাস সময় নিয়ে আসলে আমি বুঝাই দিব ইসিজি। তাইলে মোটামুটি ইনভেস্টিগেশন শেষ। এগুলো করলে আমরা প্রাইমারি বুঝতে পারবো। ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট আমরা তো ট্রিটমেন্ট দিতে পারবো না। ট্রিটমেন্ট দিলে হসপিটাল। এবার হ্যাঁ, এবার প্রাইমারি ফার্স্ট এড যেটাকে বলি আমরা, ফার্স্ট এড। ফার্স্ট এড ম্যানেজমেন্ট দিব আমরা সবাই। এটা আমরা সবাই দিতে পারবো। ফার্স্ট এড এটা দিতে পারলে অনেক রোগী অনেক কষ্টকর মুহূর্ত থেকে বেঁচে যাবে। ফার্স্ট এড ম্যানেজমেন্ট একবারে পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হবে। ১ নাম্বার রিঅ্যাসিউরেন্স, তাকে সাপ কামড়িয়েছে জানলে মানুষ স্ট্রোক করে ফেলবে, আমার জীবন তো শেষ। এখন আমাদের করোনা পরিস্থিতিতে করোনা হয়েছে এই ভেবেই সে মরে যায়। নরমাল ফ্যামিলি কেউ আসার সামনে সোশ্যাল ডিস্টেন্স একেবারে একা একা থাকে, মানুষ তাকে ইগনোর করা শুরু করে, সে এমনি মরে যায়। ইমোবিলাইজ, ইমোবিলাইজ করবো মানে এটাকে আমরা নাড়াচাড়া করতে দেবো না। দা বিটেন লিম্স, বিটেন মানে কাম বাড়ানো, লিম মানে পা বা হাত, যেখানে কামড় দিয়েছে সেখানে। ইমোবিলাইজ দা বিটেন লিম উইথ এ স্প্লিন্ট। এই
3 নাম্বার হচ্ছে if the bite in the lower limb do not walk, খোলা খোলা বুঝতে হবে এগুলো। if the bite in the lower limb, যদি আমাদের পায়ে কামড়ায় তারা বলবে আপনি হাঁটবেন না, বসে যান। তাকে বলবো যে ডু নট ওয়াক, হাঁটবেন না। 4 নাম্বার if the bite in the upper limb, if the bite in the upper limb আমরা বলবো যে ডু নট মুভ দ্য লিম্ব। ডট মুভ দ্য লিম্ব। আরেকটা হচ্ছে যে প্রেসার ইমোবিলাইজেশন। এগুলো আমাদের কাজ সব, যে কোনো মানুষ করতে পারে এগুলো। প্রেসার ইমোবিলাইজেশন, এটা ও নাম্বার দেওয়ার সমস্যা আছে। তাইলে মোটামুটি আমাদের কাজ শেষ। এটা একটু চাপানো করে ভালো হতো। থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে প্রথমে হচ্ছে রিঅ্যাসিউরেন্স, মানে তাকে আমরা ইয়ে করবো যে ভাই সাপে কামড়ালে সমস্যা নাই, অনেক রোগী বেঁচে যায়, আর আশা করি আপনিও বেঁচে যাবেন, কোনো বড় ধরনের সমস্যা হবে না, এটা তার জীবনটা বাঁচাবে, মেন্টালি সে আপসেট হবে না, এবং এটা অনেক বেশি জরুরি। এবং দেখা যায় যে এখন ইন্টারন্যাশনালি ট্রিটমেন্ট প্রোটোকলের মধ্যে দেখা যায় যে এই কাউন্সেলিংটা তাকে প্রায় 30% রোগকে উপশম করতে সাহায্য করে, যাতে ভালো হয়ে যাবে, সমস্যা নেই। যে আমার হচ্ছে ইমমোবিলাইজ দা বিটেন লিম্ব, মানে যেই লিম্ব মানে হচ্ছে হাত বা পা, লিম্ব মানে হচ্ছে হাত বা পা, যেখানে কামড়াবে এটাকে বলা হয় বিটেন লিম্ব। বিটেন বাইট মানে কামড়ানো, যেই লিম্বের মধ্যে মানে যেই হাত পার মধ্যে কামড়াবে এটাকে বলা হয় বিটেন লিম্ব, মানে কামড়ানো হাত পাতে যেখানে পায়ে বা হাতে কামড়িয়েছে ওইটাকে আমরা কি করব, ইমমোবিলাইজ করবো, মানে নাড়াচাড়া করতে দিব না। মানে পায়ে কামড়াইছে তো আমরা পা নাড়তে দিব না তাকে, হাতে কামড়িয়েছে হাত হাতে দিব না, কি করব তখন? তখন আমরা তাকে একটা স্প্লিন্ট দিব। স্প্লিন্ট কি জানতে হবে? স্প্লিন্ট আমাদের হাতের কাছে যেগুলো পাই, যেমন রুলার বলি বাংলায় যদি বলেন, রুলার বড় ধরনের, বা কাঠের ফালি, কাঠের ফালি অথবা কঞ্চি, বাঁশের কঞ্চি আছে না এলাকায় যেগুলো ইউজ করে, বা বাঁশের কঞ্চি বা যা থাকে হাতের পাশে, এই বাঁশের কঞ্চি রয়েছে যা আছে এগুলো দিয়ে, এগুলো স্প্রিং হিসেবে কাজ করবে, এগুলো দিয়ে পাটাকে সোজা করে রাখবে। এই মানে ধরেন হলো তো, তো এরকম দেখাই দিলে সহজ, তারা দেখে তারা তখন মান করবে। ধরেন এরকম দেখা যায়, দেখা যায় না, দুটা স্কেল যদি থাকে এরকম, দুটা স্কেল, এই দুটা স্কেল দুটা পায়ের দুই পাশে অ্যাড করে মাঝখান দিয়ে আমরা আলতো করে কাপড় দিয়ে পেঁচিয়ে দিব, যাতে পাটা, উদ্দেশ্য কি, যাতে পাটা নাড়াচাড়া না করতে পারে, নাড়াচাড়া করলে বিষ স্প্রেড করবে, যাতে আমি জাস্ট, কারণ সবার একটা ধারণা থাকে যে রক্তের মধ্য দিয়ে বিষ ছড়ায়, অধিকাংশ ক্ষেত্রে রিসার্চে আসছে রক্তের মধ্যে বিষ ছড়ায় না, ছড়ায় আছে লিম্ফ সিস্টেম, লিম্ফেটিক সিস্টেম একটা বডিতে আমাদের আছে, অ্যানাটমিতে পড়িয়েছি আমি জানি আপনাদেরকে, যে আমাদের মধ্যে দুই ধরনের এরকম সার্কুলেশন আছে বডিতে, চলাচলের মানে পথ, একটা হচ্ছে রক্ত আর হচ্ছে লিম্ফেটিক সিস্টেম। রক্ত যে জিনিসগুলোকে নিতে পারে না, যেমন খাদ্যদ্রব্য যদি বড় হয়ে যায় সাইজে, বা প্রোটিন সাইজ বড় হয়ে যায়, ওটাকে আরেকটা চ্যানেল বহন করে নিয়ে যায়, এটা বলা হয় লিম্ফ। চর্বির যে খাদ্য যেগুলো আছে ওগুলো রক্ত বহন করতে পারে না, যেই তন্ত্র বা যে সিস্টেমের মাধ্যমে বডিতে বহন হয় তাকে লিম্ফ বলা হয়। এটাও রে ভাই, এটা আমাদের বিল্ডিং ছেলে। তাহলে বলছিলাম যেটা,
ওইটাকে বলা লিম্ফ সিস্টেম, লিম্ফেটিক সিস্টেম বলা হয়। রক্তের মধ্যে নালী আছে তার, কিন্তু সে ভারী জিনিসগুলো বহন করে। এটা হচ্ছে মেন কথা। আমাদের টনসিল আছে না, টনসিলের লিম্ফেটেড অর্গান, এখানে এসে জমা হয়। টনসিল এর জন্য বড়, অনেকে এদিক দিয়ে টনসিল হয়, যদি লাং ক্যান্সার হয় তার এদিক দিয়ে ফুলে যায়, অনেক জায়গার মধ্যে ফুলে যায়, এগুলো টনসিল গুলো ফুলে যায়। এগুলো হচ্ছে এই চ্যানেলের মধ্যে ঘরগুলো, চ্যানেলের মধ্যে সে যেখানে যা বিশ্রাম নেয় ওই জায়গায় টনসিল, এটা একটা চ্যানেল, এটা লিম্ফেটিক চ্যানেল বলা হয়। তো রক্ত মানে রক্তের মধ্য দিয়ে বিষটা ছড়ায় না বেশি, ছড়ায় মেনলি হচ্ছে লিম্ফ দ্বারা, এবং এই ছড়ানোটা অনেক লম্বা প্রসেস, যেগুলো একটা স্নায়ু স্নায়ুর স্নায়ুর ভূমিকা থাকে স্যার, স্নায়ুর উপর না স্নায়ুর ভাই, ভূমিকা এটা থাকে স্যার। না না স্নায়ুর আচ্ছা ভূমিকা না, এটা লিম্ফেটিক সিস্টেম বলা হয়, নার্ভের মধ্যে না। এটা আরেকটা সিস্টেম, লিম্ফেটিক সিস্টেম আমরা নাই এখানে সাথে দেখালাম। আনমিউট, আপনি মিউট করে দেন, আওয়াজ হয় এখানে। তো যদি হয় কামড়ালে, দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে যদি সে পাটা একেবারে এরকম স্টেবল রাখে, নড়াচড়া করাচ্ছে না, তখন এটা ছড়ায় না, বিষটা জায়গায় বসে থাকে অধিকাংশ ক্ষেত্রে। তো কিং কোবরার ক্ষেত্রে দেখা যায় যে সে কামড়ালে সাথে সাথেই চলে যায়, মানে একবার সারা রক্তে ছড়ায় যায়, এটা রেয়ার কেস আর কি। কিন্তু বাকি সব ক্ষেত্রে এই বিষ ছড়াতে সময় লাগে। যদি মানুষ পুরোপুরি সচেতন হয় তাকে বাঁচানো যাবে, যদি সচেতন না হয়, নাড়াচাড়া করে দৌড়াদৌড়ি করে শুরু করে, দেখা যায় বিষটা সাথে সাথে ছড়াই যায় এবং সে হসপিটালে যাওয়ার আগে মরে যায়। তাহলে যদি আমরা এই জিনিসগুলো করে দিতে পারি, প্রথমত হচ্ছে দুইটা বাঁশের কঞ্চি দিয়ে পায়ের দুপাশে দিয়ে পুরো পুরো পাটাকে যাতে নাড়াচাড়া করতে হবে, পা ভেঙে গেলে যা করে আর কি, পুরো প্লাস্টার ঘরের মধ্যে দেয়, দুই দিকে কঞ্চি দিব, দিয়ে কাপড় দিয়ে বাসায় দিব, পায়ের মধ্যে না, কঞ্চি দুই দিকে, যাতে পাটা না, পায়ের মধ্যে ফিক্সড হয়ে গেছে, সে নাড়াবে কখনো এটা ভয়ে। হ্যাঁ, প্রেশার পড়লে সমস্যা, আমি বলছি এটা প্রেশার দেওয়া যাবে না, জাস্ট আলতো করে বাজিয়ে দিতে হবে, সে জানবে যে পায়ের মধ্যে বেঁধে রাখছে একটা জিনিস, পা নাড়াবো না, এই সেন্স তাকে গ্রো করার জন্য। এরপর হচ্ছে ইফ দ্য বাইট ইজ দ্য লোয়ার লিম, যদি পায়ের মধ্যে, লোয়ার লিম হচ্ছে পা, আপার লিম হচ্ছে হাত, লোয়ার লিম যদি কামড়ায় তাহলে আমরা বলবো যে কোনো সময় হাঁটবেন না, তাকে আমরা কোনো করে নিয়ে যাবো বা কোনো গাড়ি দিয়ে নিয়ে আসবো এখান থেকে। যদি বাইট ইন দ্য আপার লিম, তাহলে বলবো যে কোনো হাত নাড়াচাড়া নাই, জাস্ট এমনি, কারণ হার্টের কাছেই হাত, হার্টের কাছে হাত, হাত যেহেতু বুকে, বুকের কাছে হাত, এই জন্য এটা বিষটা বুকে এসে যদি চলে আসে তাহলে শেষ, এখানে সে ব্রেনে চলে যাবে, এখানে খুব ডেঞ্জারাস আর কি। পায়ের চেয়ে হাতটা বেশি ডেঞ্জারাস। এবং বলবো যে প্রেশার, এটা হচ্ছে কথা, এই যে প্রেশার একটা দেওয়ার কথা বললে যে প্রেশার দিয়ে করতে পারবে কিনা, এটা করা যায় এক ক্ষেত্রে, কেমনে করা যায়, যারা ফার্মেসি আছে তারা জানবে, ক্রিপ ব্যান্ডেজ আছে একটা, ক্রিপ ব্যান্ডেজ মানে এটা হচ্ছে রাবারের ব্যান্ডেজ, পায়ের মধ্যে পেঁচায়, পায়ে যদি মচকাই যায় তাহলে আমরা শুধু শক্ত যেই এটা প্লাস্টারটা না করে একটা ক্রিপ ব্যান্ডেজ, রাবারের ব্যান্ডেজ, যাতে সে পাটা নাড়াচাড়া না করায় এবং এটা আলতো ভাবে থাকে, এটা একটু মোটা থাকে রাবারের। সে পুরোপুরি খুব ভালো রশি বা টর্নিকেট যেটা আছে আমরা ইউজ করি, রশি দিয়ে যেভাবে শক্ত করে বাঁধা যায়, এটাতে বাঁধা যায় না। এটা যদি মোটা, তো আমরা কি করি, যদি কোবরা কামড়ায়, কিং কোবরা নামে একটা সাপ আছে, সবচেয়ে বিষাক্ত সাপ, এই কোবরা যদি কখন কামড়ায় মানুষকে, তো আমরা কি করি, ওই জায়গাটার মধ্যে ওই দুই দিকে দুটা কঞ্চি দিয়ে দিয়ে ক্রিপ ব্যান্ডেজ দিয়ে বাঁচায়, অথবা কঞ্চি না দিয়ে ক্রিপ ব্যান্ডেজ দিয়ে বাঁচায় রাখি পুরোটাকে, তাহলে সে বুঝবে যে আমার এটা পেঁচানো, আমি হাঁটতে পারবো না, এখানে ডেঞ্জারাস অবস্থা। কিন্তু ওইটা পেঁচানোর কারণে যে মানে বিষ যাবে না এটা না, বিষ না যাওয়ার উদ্দেশ্য না, উদ্দেশ্য কি সে পা নাড়াবে না, এবং ইনডাইরেক্ট ভাবে বলবে যে না নাড়ালে তুই বেঁচে যাবি, তাহলে সে বুঝবে যে কি ব্যান্ডেজ তখন দিতে পারবো, পুরো পা পেঁচাবো, রাবারের একটা ব্যান্ডেজ আছে আমাদের ইয়েতে পাওয়া যায়, লোকাল যে কোনো ফার্মাসিতে বা সদর হসপিটালের মধ্যে বা থানা শহরে। হ্যাঁ বলছি, এটার পরে আসতেছি। তো আমরা কি ব্যান্ডেজ লাগাতে পারবো, এতটুকু ব্যান্ডেজ, কিন্তু নট রশি, নট কোনো টর্নিকেট বলে এটাকে, স্যালাইনের তার, এগুলো দিয়ে না। পরবর্তীতে দেখা গেছে যে আমরা এলাকায় গেলে কি করি, এবার দেখেন, সাপ কামড়াইছে পায়ের মধ্যে, তাহলে পা, আমি পা তো ভালো আসতে পারি না, যাই হোক, তাহলে পা, পায়ের এখানে কামড় দিয়েছে দুইটা, তো আমরা এখানে যে প্যাচ যত জোরে পারো, যে জোরে দে, সবচেয়ে ডাইকা নাকি জোরে দিতে পারো, শ্বাস দিয়ে দে, দিয়ে দিলে কি হয়, 10 মিনিটের 10 মিনিটের পরেই সাপ্লাইটা বন্ধ, রক্তের সাপ্লাইটা বন্ধ হয়ে যায়, এই জায়গাটা কালো হয়, এবং যদি 1 ঘন্টা থাকে এই জায়গাটা পচা শুরু, রক্তের সাপ্লাই বন্ধ হয়ে গেলে এটা বলে যে নেক্রোসিস শুরু হয়ে যায়, রক্তের সাপ্লাই বন্ধ হলে মাংস বেশি মরে যাবে বডিতে। দেখা যায় যে ইন্টারিতে, হ্যাঁ হ্যাঁ ব্যথাও করে, তো এমন জোরে দেয় যে এই জায়গা তো পচে পচে, এই জায়গাগুলো রক্ত সাপ্লাই পুরো বন্ধ করে দেয়, বন্ধ করে যখন যায় তখন ডাক্তার বলে আপনি বাঁচানো সম্ভব নয়, ঠিক আছে আপনি এমনি মরবেন এমনিও মরবেন, যদি সে কোনো সময় বেঁচেও যায় তার পা কাটছে। এই জন্য আমরা কেউ কোনো সময় রশি দিয়ে জোরে বাঁধবো না সাপ কামড়াইলে। সাপ কামড়াইলে মেয়ের সমস্যা কি, সবাই খুব সেন্সিটিভ হয়ে যায়, আর কি করবো না করবো, মা রশি আনো যা পারে,
মানে যেখানে রশি পায় এখানে সে বেঁধে দেয়। তো এসে আমরা কি করবো, এখানে রশি বাঁধবো না, না সে যায় লিম্ফ দিয়ে, লিম্ফ থাকে ভিতরে, পায়ের উপরে থাকে ব্লাড ভেসেল, লিম্ফ থাকে ভিতরে। এত জোরে বাঁধবেন যে লিম্ফে যা ইয়ে করতে পারবে না, লিম্ফের স্প্রেড আস্তে আস্তে বাঁধলেও আছে না বাঁধলেও আছে না। লিম্ফ যাইতে পারবে না কখন, যখন সে পাটা নাড়াবে না, মাংসপেশি স্থির থাকবে। মাংসপেশি যখন আমরা চলি তখন সে কন্ট্রাক্ট করে আবার রিল্যাক্স হয়, কন্ট্রাক্ট করলে লিম্ফ উপরে ওঠে, রিল্যাক্স হলে লিম্ফ নামে। তো যে কন্ট্রাক্ট করবে তখন এরা যাবে, যদি কন্ট্রাক্ট না করে সে তাহলে এমনি মানে এত স্লো দিয়ে যাবে যেটা আমার অনেক লম্বা সময় আমাকে বাঁচাই রাখবে। তাহলে মেন কাজ হচ্ছে সাপ কামড়ালে পা ইমোবিলাইজ সবসময় মাথায় রাখতে হবে। সাপ তাহলে দুই দিকে দিয়ে বাঁশের কঞ্চি দিয়ে জাস্ট পেঁচাই দিব, বাঁশের কঞ্চি গুলো, যাতে সে ভয়ে পা না নাড়ায়, তারপরে তাদের হসপিটাল। আরেকটা কাজ আছে, এটা হচ্ছে যে যেখানে কামড়ায় ওইখানে বিষ বেশি থাকে। যেমন ধরেন পায়ের এক জায়গায় কামড় দিল, এটা পা, পায়ের এক জায়গায় কামড় দিল তাকে, তো এই জায়গায় দুটা কামড় দিয়েছে, তো আমরা কি করছি এই জায়গার মধ্যে দেখা যায় এলাকার মধ্যে ব্লেড দিয়ে কেটে দেয়, খুবই ডেঞ্জারাস, ব্লেড দিয়ে কেটে রক্ত বের করে দেয়। এটাও ভুলেও কেউ কিছু বলবে না এটাকে, কারণ তার এমনি কষ্ট হচ্ছে, সে ভয়, তারা আবার ব্লেড দিয়ে এখানে নতুন ব্লেড দিয়ে এরকম করে যাতে রক্তটা বের হয়ে যায়। এটাও করে দেয় অনেক বলছি, যখন যেটা এরকম রক্ত ঝরছে তখন ইমিডিয়েট আমি কি করবো, নিতে নিতে যদি সম্ভব হয় সাবান পানি, এটা লাক্স সাবান 10 টাকা পাওয়া যায়, তবে যে কোনো সাবান নিয়ে পানি গুলবো, সাবানের মধ্যে সাবানের পানি বানাবো, পানি জায়গাটা ওয়াশ করে দিব, আমাদের যে গজ আছে গজ দেখাবো একটু পরে, গজ দিয়ে এই জায়গাগুলোতে গজটাকে ভিজিয়ে মুছে দিবে জায়গাটাকে, রক্তটা বন্ধ হয়ে যায় এবং বীজ রিজেক্ট আগে সাবানের পানির সাথে বিষটা চলে আসবে, উপরের বিষটা আসবে, ভিতরে তো যা চলে গেছে, তো উপরের জায়গাটা তার মোটামুটি সেফ থাকবে, মোটামুটি মুছে টুছে দিয়ে তাহলে হসপিটালে পাঠিয়ে দিই। হসপিটালে পাঠাতে দেওয়ার পর আমরা যা করি, যা আমরা আপনার একটু কোনটা লাগবে আর কি, বাকি লাগবে না, আমি জাস্ট মানে জানার জন্য বলি। হসপিটালে পাঠাবো, সাথে সাথে আমাদের দেখতে হবে যে আচ্ছা যাওয়ার পথে কি দেখবো, যাওয়ার পথে দেখবো তার এয়ার মানে শ্বাসনালীর যে পুরো নাক থেকে শুরু করে ফুসফুস পর্যন্ত রাস্তার মধ্যে কোনো সমস্যা আছে কিনা, অনেক সময় ভয়ে গলা বন্ধ হয়ে আসতে চায়, তো আমরা হসপিটাল নিয়ে আমরা প্রথমে করি কি তাকে অক্সিজেন লাগাই দিই। এবার দেখেছি নাকে বা মুখের মধ্যে কোথাও কিছু জমে আছে কিনা, যাতে শ্বাস নিতে কষ্ট হয় কিনা, আমরা শাকার মেশিন আছে এগুলো শাক করে বের করে দিই। এরপরে তাকে লিখি যে যেহেতু ভয়ে অবস্থা খারাপ, ফ্লুইডের অবস্থা খারাপ কিনা, প্রস্রাবের আউটপুট আছে কিনা, ক্যাথেটার লাগিয়ে দেয় একটা, সাথে একটা স্যালাইন লাগিয়ে দেয়, এবং তাকে সাথে সাথেই তাকে অ্যান্টিভেনম, তাকে জিজ্ঞেস করে যে কোন ধরনের সাপ কামড়াইছে আপনার মনে আছে কিনা, সাপটা কেমনে কামড়াইছে, কোন জায়গায় কামড়াইছে, এগুলো জানে আর কি। যে যদি পুকুরে কামড়ায় তার মনে ধরা সাপ মনে হচ্ছে, তাহলে তো ধরার দরকার নেই। যদি ডাঙায় কামড়ায়, রাতে কামড়ায়, বিষাক্ত সাপ রাতে বের হয়, গরমের সময় গরমে কামড়াইছে কিনা বিষাক্ত সাপ গরমের সময় বের হয় বেশি, শীতকালে তেমন সাপ বের হয় না। তো এই যেগুলো জেনে ডাক্তার একটু অ্যাসিওর হয় যে আবার ওই যে দেখে ফ্যাং মার্কস গুলো এবং রক্ত ঝরছে কিনা এইগুলো, তো সবকিছু মিলিয়ে দেখে যে যদি মনে হয় যে বিষয়টা সাপকে, তাহলে অ্যান্টিভেনম একটা আছে, নাম হচ্ছে অ্যান্টিভেনম। হ্যাঁ কোনো ওষুধ নেই, এই অসহায় মানুষ। কিং কোবরা হ্যাঁ সব দেওয়া যাবে, কিন্তু ওই যে যেগুলো লাউ সাপ, লাউ ডগা সাপ যেগুলো এগুলো কাজ হয় না। আছে যে অ্যান্টিভেনম, অ্যান্টিভেনম নামে ইনজেকশন আছে, ভ্যাকসিন আর কি, এই ভ্যাকসিনটা সারা দিয়ে দিয়ে এনে স্যালাইন দিয়ে দেয় এবং তাকে 24 ঘন্টা অবজার্ভ করে। একটা একটাই দেয়, এক অ্যাম্পুলে 10 ml আছে, এটা দেয়, অথবা যদি বেশি দেখে 20 সিসি পেতে আরেকটা দেয়, তাদের উপর ডিপেন্ড আর কি। এটা এমনি 24 ঘন্টা তাকে অবজার্ভ করবে অ্যান্টিভেনম দিয়ে, 24 ঘন্টা তাকে সব সময় একেবারে নিবিড় পর্যবেক্ষণ, সাথে থাকতে হবে ডাক্তার, একটু পর যা ফলো আপ দিতে হবে, তার এই শ্বাসকষ্ট হচ্ছে কিনা, তার কি ব্রোকেন নেক সাইন আসছে কিনা, যে ঘাড় পড়ে যাচ্ছে কিনা, তার কি টোসিস হয়ে গেছে কিনা, তার কি গ্যাগ রিফ্লেক্স কাশি দেওয়ার যে এটা দেখি আছে কিনা, এগুলো যদি চলে যায় তাহলে বুঝবে যে ডেঞ্জারাস অবস্থা হচ্ছে। এগুলো নিয়ে যদি আসে এবং অ্যান্টিভেনম দেওয়ার পর দেখা যায় এগুলো মানে ঘাড় তুলছে, চোখে খুলছে, তাহলে দেখা যাবে না পেশেন্ট ভালোর দিকে আসতেছে। এবং 24 ঘন্টা অবজার্ভ করে বলা যায় যে সে বাঁচবে কিনা, বাঁচবে, বাঁচলে 24 ঘন্টায় বাঁচবে, না হলে চলে যাবে। এটা হচ্ছে বাস্তবতা, মানুষ অসহায়, এই জন্য আমাদের জিনিস জানতে হবে। বাকি বাকি যে ট্রিটমেন্ট এগুলো সব ওয়ার্ডে দিবে, এগুলো আপনাদের এলাকায় জীবন দিতে পারবেন না, এর আগে পেশেন্ট মরে যাবে কাল। এটা সাপের কোন সাপ কামড়ে সেটার উপরে, কিং কোবরা কামড়ালে উইদিন 30 মিনিটস হয়ে যেতে হবে আপনাকে। এর একটা আছে 15 মিনিটসে কামড় দেয়, রাসেল ভাইপার। এতে কি বলে, আমাদের অস্ট্রেলিয়া মহাদেশের মধ্যে যেটাতে বেশি মানুষ মরে, রাসেল ভাইপার একটা ওষুধ আছে, ওটা কামড় দিলে 15-20 মিনিটের মধ্যে আউট আপনি।
মানে যে আল্লাহ বাঁচায় বাঁচাইলো না রে মানুষ মেরে হতে হবে তাহলে এই জিনিসগুলো সহজ এবং এগুলো আমাদের মাথায় সেট আপ করে রাখতে হবে। প্রথমে আসলে ওটা অ্যাসিওর করবে যে ভাই কিচ্ছু হবে না, এরপর সাথে সাথে কোনো কিছু পাইলি সোজা লাঠি পেলাম এলাকার মধ্যে বা লাঠি পেলাম যে চুলের মধ্যে দিবে, এগুলো এনে তার পেঁচাই দিই, তার পাটা বাঁচুক, এরপরে তাদের ধরে কোনো একটা সিরিঞ্জে নিয়ে হসপিটালে পাঠিয়ে দিই, শেষে এরপর এখানে যারা তারা যা করবে করবে। যদি এখানে আমি দেরি করি, এখানে আমি কাজসাজি করি, এখানে আমার দেরি করা সে রুগী শেষ রাস্তায়, তাহলে আমার কারণে রুগী মরলো আমি না জানার কারণে। অবশ্যই কোনো সময় জোরে বাঁধবো না। শুধু একটা জায়গার মধ্যে একটা ছাড় আছে, কিং কোবরা যদি কামড়ায় তখন এক জায়গার মধ্যে বলছে যে একটু বাদ দিতে পারবেন, তাও কোথায়, এই যেখানে কামড় দিচ্ছে এটা একটু উপরে রশি দিয়ে আলতো করে বাঁধতে পারবেন। কিং কোবরার বিষটা রক্ত দিয়ে বেশি ছড়ায়, আলতো করে নট জোরে। কিং কোবরার ক্ষেত্রে, অন্য কোনো সাপের ক্ষেত্রে না, আমার মনে হয় না দিলে ভালো। মাথায় যাবে মাথা তো দিয়ে রক্ত দিয়ে বন্ধ করে দেবে, যায় তো লিম দিয়ে এদের ভিতরে আসতে হয় না, হয় পা বসে যায় এক সময়, আর তার কষ্ট হয় আরো বেশি। হ্যাঁ, তো অনেক কষ্ট হয়। তো তা আমার কারণে যদি তার পা কাটা হয় তাহলে তো আমি থেকে কি লাভ, আমি পড়ে কি লাভ, আমি গুণাগার হলাম। এই সময় ওরা কামড়তে ধরা খাবে বা সে দিছে বসে দিছে ভালো হয়ে গেছে, যদি ওটা কামড় দিলে বুঝতো যে আসলে তার পিঠে অতটা সমস্যা। স্যার অ্যান্টিসেপ্টিক জি জি বলেন ভাই। অ্যান্টিসেপ্টিক এখানে এখানে আমরা অ্যান্টিসেপ্টিক এর মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে সোপ ওয়াটার। মানে আমি যদি একটাকে ফ্যানের সাবান দিয়ে ফেনাবার জায়গাটা ধুয়ে দিই তাহলে সবচেয়ে ভালো। যদি আমরা এর মধ্যে আনে কি বলে যেন ওয়ার্ডের মধ্যে নিয়ে আসে, তখন আমরা ক্লোরহেক্সিডিন বা পভিডন আয়োডিন সলিউশন দিয়ে এটা ওয়াশ করে দিই, দেখি যে বেশি রক্ত ঝরছে, নাহলে দেই না। কারণ অনেক পেশেন্ট আস্তে আস্তে রক্ত বন্ধ হয়ে যায়, ওই জায়গাটা তেমন দিতে হয় না, এবং যেই সময় পরে সেই সময় আসলে ধুয়ে কাজ হয় না, বুঝছেন তো না? ঠিক আছে, এরপর আমরা বলবো আমাদের স্নেক বাইট মোটামুটি শেষ, আর তেমন কি জানতে হবে। এগুলো আমাদের প্রাইমারি, এগুলো আমাদের ঘর মানে জীবন ঘনিষ্ঠ কথাবার্তা, এগুলো আমরা বলে ফেলেছি। তারপর আমরা পড়বো যে আজকে আছে ডগ বাইট, সব বাইটিং আজকে পুরো আমরা লিখতে হবে, এটা র্যাবিস এটাকে বলা হয় ডগ বাইট। কি আছে ডগ বাইট? ডগ বাইট তো আসলে এলাকায় কুকুরের কামড় খায়, যে বাচ্চারা কুকুরের সাথে সিস্টেম করে, মানুষকেও কামড়ায়। ওই যে ভাদ্র মাসে বলে যে কুকুরের গরম থাকে বেশি, তো কুকুরের একটু মেন্টালি হিটেবল থাকে, সেই জন্য সে কামড়ায় মানুষকে। তার কামড়াতে ভালো লাগে আর কি করবি, এখন কিছু করার তো নেই। জানতে হবে র্যাবিস, এটা আমরা জানবো যে র্যাবিস কুকুর কামড়ালে যে রোগটা হয় তার হচ্ছে র্যাবিস, বাংলায় বলি জলাতঙ্ক, জলাতঙ্ক রোগ। জলাতঙ্ক মানে জলের জন্য আতঙ্ক, জল দেখলে তার আতঙ্ক লাগে, কেন হয় বলবো আমরা এটা। মানে যাদের র্যাবিস হয় দেখা গেছে পরীক্ষা নিরীক্ষা বা অবজারভেশনে তাদের পানির প্রতি একটা ফিয়ারনেস চলে আসে, সে ভয় পায় পানি দেখলে, পানি দেখলে তো শ্বাসকষ্ট শুরু হয়েছে, পানি খাইতেও পারে পানি দেখতেও পারে, কুকুর কাছে গেলে তার অবস্থা খারাপ হয়ে যায়, সেই জন্য তার জল আতঙ্ক বলেছে, জল দেখলে তার আতঙ্ক লাগে। এই এরা এমনি আসে নাই, কোন একটা মর্মার্থ নিয়ে এসে আসছে। আমরা বলবো যে ডগ বাইটস কুকুরের কামড়, কুকুর সে তার লালাগুলোতে বিষাক্ত জিনিস বহন করে, এর মধ্যে যে ভাইরাসটা বহন করে সেটা র্যাবিস, এটা মেনলি বেশি ছড়ায় কুকুর বিড়ালের মাধ্যমে। বিড়াল যদি বন্য বিড়াল হয় এবং কুকুর যদি আমার পোষা কুকুর না হয়, তাহলে দুই দিক দিয়ে খুব ডেঞ্জার কন্ডিশনে মানে রোগীরা থাকে। কিভাবে, কতটুকু কি করলে, হয় কামড় দিবে না হলে সে আঁচড় দিবে, তার লালা যেভাবে আপনার এখানে প্রবেশ করতে পারে, কোনোভাবে যদি প্রবেশ করতে পারে তাহলে গেল, কিভাবে প্রবেশ করতে পারে, হয় কামড়ে যাবে নাহলে আঁচড় দিলে যাবে, আঁচড় দিল তার নখর দিয়ে আছে, তার সে তো সবসময় তার মুখ দিয়ে পা চাটে, পা দিয়ে মুখ চাটে, সবই করে, ঠিক না? ওই দেখেন আপনি কুকুর যখন পা পরিষ্কার করতে চায় তখন সে কি দিয়ে পা পরিষ্কার করে, তার জিহ্বা দিয়ে পা পরিষ্কার করে, তো তার এখানে তো নখে থাকবেই, আঁচড় দিলেই গেছে আর কি, আপনি এবার যেমনি সে পা পাঠাইতে পারে আর কি। তাহলে আমরা বলবো যে সে কিভাবে ছড়ায়, এর নাম হচ্ছে মুড অফ ট্রান্সমিশন।
মানে র্যাবিস মানে কুকুরের কামড়ের সাথে যে জলাতঙ্ক হয় এটা কিভাবে ছড়ায়? এক নম্বর হচ্ছে বাইটস এর মাধ্যমে, কামড় দিলে ছড়াবে। 2 নম্বর হচ্ছে লিকস, মানে লিক হয়ে গেছে আপনার চামড়া, কি হবে? সে আঁচড় দিয়েছে অথবা অ্যাব্রেশন করেছে। অ্যাব্রেশন হচ্ছে আঁচড় দিয়ে চামড়া তুলে নেওয়া, তুলে নিলে যে মানে আমরা বলি যে খামচে দিয়েছে, খামচে দেওয়ার পরে চামড়া উঠে গেলে যেমন সাদা সাদা রক্ত রক্ত লাল হয়, ওটাকে অ্যাব্রেশন বলা হয় মেডিকেল টার্ম। তাহলে বাইটস এটার মধ্যে ছড়াতে পারে অথবা লিকস আর অ্যাব্রেশনের মাধ্যমে আমাদের র্যাবিস ছড়াতে পারে। কিসের মাধ্যমে ছড়ায়? কুকুর কামড় দিলে অথবা আমাদের বিড়াল, বন্য বিড়াল হলে বন্য বিড়ালের মাধ্যমে। যদি বন্য বিড়াল হয় তাহলে পালিত না হয়, কেউ যদি আঁচড় দেয় তাহলে র্যাবিস ভ্যাকসিন নিতে হবে। ব্লাড বের রিস্ক থাকে আর কি, ব্লাড না বেরোলে সমস্যা নেই, ভালো কথা বলেছেন, কিন্তু ওই অ্যাব্রেশন দিয়ে ব্লাড বের হয়। এবং যদি ধরুন বিড়াল কামড়েছে, বিড়াল না কামড় দিচ্ছে আমার তো আর সমস্যা নেই, এটা ভাবে মানুষ, কিন্তু দেখতে হবে যে বন্য বিড়ালটা কামড় দেওয়ার বা আঁচড় দেওয়ার, বা বিড়াল আঁচড় দিল, আঁচড় দেওয়ার কয়দিনের মধ্যে সে মানে আপনার লোকালে আসে না, দেখা যায় লোকালে না, তাইলে নিশ্চিত আপনার সে জলাতঙ্ক নিয়ে আসবে, কারণ সে বন বাজারে ঘুরে এবং বন বাজারের মধ্যে জলাতঙ্কে এটা থাকে। অনেক সময় দেখা যায় যে মানে অবজার্ভ করে একজনকে গরু কামড় দিচ্ছে, মানে গরু কোনো কারণে উনি পালতেন, গরু ওনাকে কামড় দিচ্ছে, তো কামড় দেওয়ার পরে উনি 10 দিন পর মারা গেছে, গরুটা মারা গেছে, উনি মারা গেছে। ভাবতেছি গরু কামড় দিয়ে অনেক সময় মারে না, মরে না, গরুটাকে কুকুর কামড় দিচ্ছিল আগে, কামড় দেওয়ার কারণে গরুটার মধ্যে র্যাবিস হয়ে গেছে, তার তো সে নিউরোলজিক্যাল ঝামেলাগুলো হয়েছে, তার সে তারে খাওয়াইতে গেছে, তারে ওই লোকে গরু কামড় দিচ্ছে, গরু কামড় দিতে কোনো ইয়া নাই, ঝামেলা নাই, গরু কামড় দিচ্ছে, তো সে ভাবে যে কিছু হবে না, তো দেখছে যে 10 দিন পরে 8 দিনের সময় 7 দিনের সময় গরু মারা গেছে, 10 দিনের সময় উনি মারা গেছে, গরু মরছে উনিও মরছে। তাহলে যে 7 দিনের সময় যদি ভাবতো যে গরু মরছে গেল কুকুরের কামড়ে কিনা, এই সময় সে ভ্যাকসিন শুরু করতে সে বেঁচে, তার মরবে এমনি, কিন্তু এখন আমাদের সতর্ক থাকতে হবে। আমরা কি দেখবো? তাহলে বাইটস এর মাধ্যমে, লিক্স এর মাধ্যমে এগুলো ছড়াতে পারে, কুকুরের লালার মাধ্যমে যেগুলো যায়, কামড়ের মাধ্যমে। আচ্ছা আমরা বলবো যে সে কি নিয়ে আসবে, ক্লিনিক্যাল ফিচার আগের মধ্যে এগুলা নর্মাল জেনারেল কোশ্চেনের মতো। ফিচার্সের মধ্যে আছে প্রথমে তার কামড়ের পরে কি আসবে? জ্বর আসবে অনেক, প্যারাস্থেসিয়া, প্যারাস্থেসিয়া বলছি, প্যারাস্থেসিয়া কি বুঝবেন এটা। 2 নাম্বার হচ্ছে হাইড্রোফোবিয়া ডেভেলপ, হাইড্রোফোবিয়া, হচ্ছে হাইড্রোফোবিয়া আছে যে, আচ্ছা আর তেমন কিছু নাই, ডিলিউশন লিখে দিই একটু, হ্যালুসিনেশন ডেভেলপ করে, হ্যালুসিনেশন, শুধু জানলে মোটামুটি হবে। কুকুর কামড়ানোর পরে তার জ্বর চলে আসে অনেক, এবং প্যারাস্থেসিয়া, PARAES, প্যারাস্থেসিয়া মানে হচ্ছে ঝিমঝিম করা, আমাদের হাতের এবং পায়ের পাতা বা হাত পা বলে ঝিমঝিম করে, এগুলো থেকে প্যারাস্থেসিয়া মেডিকেল টার্মে, ঝিমঝিম করা, মনে হচ্ছে খোঁচাচ্ছে কিছু, পিন দিয়ে খোঁচা, এটাকে প্যারাস্থেসিয়া বলে। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে আফটার 50 ইয়ার্স রোগী বলবে যে আমার মনে হয় যে পায়ের মধ্যে প্রিক করে কেউ খোঁচায়, মনে হয় কেমন জলায় পা জলে, কেমন যেন ঝিমঝিম করে পা, এটাকে প্যারাস্থেসিয়া বলে। 2 নম্বর হচ্ছে হাইড্রোফোবিয়া, ফোবিয়া হচ্ছে যে ভয়, ইংলিশে ফোবিয়া মানে হচ্ছে ভয়, হাইড্রো মানে হচ্ছে পানি, ওই জলাতঙ্ক আছে না, এটা এটা আর কি, পানির প্রতি তার ভয় চলে আসে, পানি দেখলেই তার ল্যারিংস আছে, আমাদের যে ল্যারিংস এর পরে ট্রাকিয়া, ট্রাকিয়ার পরে আমাদের আছে ফুসফুস, তো ল্যারিংস এর মধ্যে কন্ট্রাকশন হয় এরকম, তার মানে
ব্রেনের একটা প্রবলেম আছে, মানে স্পন্টেনিয়াসলি কুকুর কামড়িয়েছে, তো এই ভয় থেকে তার মনে হয় যে তার লেরিঞ্জিয়াল স্পাজম হয়, মানে লেরিংসটা এরকম চাপ দিয়ে থাকে। যখন পানি কাছে যায় তখন তার বেশি চাপে। এটা মানসিক সমস্যা, যার কারণে হ্যাঁ, এটা মানুষ তো ভয় পেয়ে যায়, বুঝলেন? জীবনের ভয় তো বড় ভয়, এটা ভয়ে ভয়ে এটা আরেকটা আছে যে র্যাবিসটা গিয়ে অবশ্য নার্ভকে একটু ঝামেলা করায়, এটার একটা কারণ আছে। কারণের কারণে এখানে সে বেশি কন্ট্রাক্ট করে, এগুলো অনেক বড় মেকানিজম, আমরা পড়াবো না। ওই জীবনের কারণে হতে পারে, তার মানসিক টেনশনের কারণে হতে পারে, টেনশনটা পরে আসতেছে। তাহলে আমরা দেখবো যে যখন তাকে কোনো পানি খাইতে বলা হয় অথবা কুকুরের কাছে নিয়ে যাওয়া হয়, তখন তার এই রেনিনজাল স্পাজম হয়, স্পাজম মানে যে সে ছোট হয়ে যায়, চাপ দিয়ে থাকে গলাটা, তখন সে শ্বাস নিতে কষ্ট হয়ে যায়, যেন সে পানি খেতে চায়ও না, পানি খায় না। এটা হচ্ছে যে ডিলিউশন এবং হ্যালুসিনেশন, এই দুইটা বুঝাইতে গেলে আমাদের পড়াইতে হবে সাইকিয়াট্রি, এগুলো আমরা সাইকিয়াট্রি পড়াবো না, জাস্ট বলবো যে সে একটা মেন্টাল ডিসঅর্ডারে ভুগে, পুরো ডিসঅর্ডার যেটা নাম। সে মনে করে যে কুকুর কামড়াচ্ছে তারা এসে, যখন শুরু তখন কুকুরের বাচ্চা দেখেছিল, সে দেখলে মানে এরা হয় মানুষের ভয়ে, সে স্বপ্নে থেকে কুকুর কামড়ায়, যেদিকে তাকায় এদিকে মনে হয় কুকুর কামড়া, কুকুর ডাকতেছে, যখন কুকুর ডাকে তাই সে মনে হয় হ্যালুসিনেশন, তখন ভাবে কামড়া, এটা ডিলিউশন। এগুলা ইয়ে আছে, দরকার নেই, জানেন যে সে সবসময় ভাবে আর কুকুর কামড় দিচ্ছে, মানুষের পেটে বাচ্চা হয়ে যায়, কুকুরের সে মরে যাবে, এটা মানুষের গ্রামের ধারণা আর কি, ঠিক না? মানুষের পেটে বাচ্চা, এগুলো আদৌ ভালো ইয়া না, আদৌ কোনো সময় হবে না, হয় না, সমস্যা হতো না। এগুলো কেন হয় বলে যে ওই কুকুরের কামড়ের কারণে পরবর্তী র্যাবিস ভ্যাকসিনের কারণে কিডনিতে সমস্যা হয়, পরবর্তী কিডনি থেকে ইউরিনের মধ্যে দিয়ে কিছু কিছু কিডনির সমস্যাগুলোর কারণে কিছু কিছু প্রোটিন বের হয়, তখন তার মনে হয় যে পেট থেকে মনে হচ্ছে এই কুকুরের বাচ্চাগুলো পচা দিয়ে বের হচ্ছে। মানে এটা মানুষের গ্রামের সাইকোলজি আর কি, এটা আমরা হাসি, এবং সারা যখন আমাদের বলে আমরা তখন হাসি। তো এটা হচ্ছে এটা, তো আমরা এটা পেটে কখনো বাচ্চা হবে না, কিন্তু সে মারা যাবে পরবর্তীতে র্যাবিস যদি আমরা প্রপারলি ট্রিটমেন্ট না করি। সে নার্ভ ভেঙে বসে যাবে, নার্ভ গুলোকে সে ট্রান্সমিশনে বাধা দিবে, এবং নার্ভ ট্রান্সমিট না করতে পারলে আমাদের সবকিছু ফুসফুস থেকে শুরু করে হার্ট ব্রেনের কাজ সব বন্ধ হয়ে যাবে, আস্তে আস্তে আমি মারা যাবো। তাহলে এগুলো নিয়ে সে প্রথমে আসে, জ্বর থাকবে, তার জ্বালা পোড়া থাকবে, প্যারাস্থেসিয়া, হাইড্রোফোবিয়া, পানি দেখলে ভয় লাগবে, রিলেশন থাকবে, মনে হচ্ছে কুকুর কামড়াচ্ছে, এরকম হতে থাকবে। তাহলে মোটামুটি আমাদের শেষ, বুঝতেছেন তো নাকি? ট্রিটমেন্ট কি দেবো আমরা? ট্রিটমেন্টের মধ্যে বলেছে, যাদের এখানে লিখেছে, আমি লিখবো না এটা, মানে শুধু অল্প কিছু মানুষ তাদেরকে, যাদের মধ্যে এই র্যাবিস ডেভেলপ করে গেছে, মানে সময় মতো আমি চিকিৎসা দিই নাই, ওই মানুষগুলো খুব অল্প মানুষ বাঁচে, সবাই মারা যায় যদি আমি সময় মতো তাদের টিকা না দিই। মানে তার যে ভ্যাকসিন আছে, র্যাবিস ভ্যাকসিন 6টা দিতে হয় আর কি, নাপির চারপাশে আমরা বলি আর কি, অথবা মাংস বেশিতে। 6টাতে আমি 6 দিনের মধ্যে না দিতে পারি, 6 দিন ইন্টারভ্যাল আছে, কবে দেবেন বলে দিব এটা। তো যদি এগুলো না দিই, তাহলে দেখা যাবে যে 10-15 দিন পর তার র্যাবিস ডেভেলপ করে গেছে, এবং ওই ভাইরাস সব জায়গায় ছড়াই গেছে, এবং সে কয়েকদিনের মধ্যে মারাও যাবে। এই জন্য আমাদেরকে তার ভ্যাকসিন নেওয়ার জন্য উৎসাহিত করতে হবে। তাহলে এখানে লেখা পোস্ট এক্সপোজার প্রোফাইলিক্সিস, পোস্ট এক্সপোজার প্রোফাইলিক্সিস, পোস্ট এক্সপোজার প্রোফাইলিক্সিস মানে, পোস্ট এক্সপোজার মানে হচ্ছে কুকুর তার প্রতি এক্সপোজ হওয়ার পরে, মানে কুকুর তাকে কামড়ানোর পরে প্রোফাইলিক্সিস। কি প্রোফাইলিক্সিস দিব? আমরা আগের মতো সাবান পানি অথবা পভিডন আয়োডিন সলিউশন, যেটা আমরা ভায়োডিন নামে, 10% ভায়োডিন, যেটা নিয়ে আমরা পরিষ্কার করি, তো ওইটা দিয়ে আমরা ওই জায়গাতে গজ দিয়ে ভাবে পরিষ্কার করে দেবো, যাতে ওইখানে যে লালাগুলো আছে এগুলো সেখান থেকে চলে যায়। 2 নাম্বার, এখানে আপনাদের জন্য তো কিছু নাই, দিব এখানে। আচ্ছা, এটার মধ্যে 2টা জিনিস আছে। একটা হচ্ছে যে আমরা এখানে তো পরিষ্কার করে দিলাম একটা, আরেকটা হচ্ছে যে এখানে যদি কামড়ের কারণে চামড়া
বের হয়ে যায় মনে হচ্ছে, যে কামড়ের কারণে চামড়া ঝুলে আছে বা আঁচড় দেওয়ার কারণে চামড়াগুলো উঠে চলে আসছে, তো ওই চামড়াগুলোকে আমরা কেটে দিতে হবে। মানে আমরা যদি থাকি যাতে ছোট একটা নাইফ নিয়ে, একটু ব্লেড নিয়ে বা কেটে নিয়ে ওটা পুষে উঠবে, তাহলে এটার মধ্যে ইনফেকশন হবে আবার পরবর্তীতে। কেটে নিয়ে প্রবলেম ভালো করে ইয়া করে দিতে হবে। এখানে আমি আর কিছু বলবো না, এখানে আমরা শুধু ভ্যাকসিন দিব। এগুলো আপনাদের লাগবে না, বাকি যেগুলো সব ওয়ার্ডের কাজ। ভ্যাকসিনের মধ্যে কি ভ্যাকসিন দেয় তারা? ভ্যাকসিন দেয় হিউম্যান ডিপ্লয়েড সেল ভ্যাকসিন, HDCV তার নাম, পুরো লিখে দিই, হিউম্যান ডিপ্লয়েড সেল ভ্যাকসিন। এই ভ্যাকসিনটা এখন সারা পৃথিবীর মানুষকে কুকুর কামড়ের হাত থেকে বাঁচাচ্ছে। এটা আল্লাহর একটা ইহসান যে মানুষ এগুলো বের করতে পারছে, মরে যেত। হিউম্যান ডিপ্লয়েড সেল ভ্যাকসিন পাওয়া যায় বিভিন্ন ভ্যাকসিন হোমের মধ্যে, ভ্যাকসিন সেন্টারের মধ্যে। তো এটা হচ্ছে 1 ml থাকে, তাকে দিতে হয় IM, ইন্ট্রামাসকুলার। কখন দিবে, কেমনে দিব? কামড়ের দিন একটা দিতে হবে, 0 days। এরপর ওই কামড়ের দিন থেকে 3 দিন পর একটা দিতে হবে। এরপরে ওই 3 দিন পরে 7 দিন একটা দিতে হবে। মানে প্রথম দিন, তৃতীয় দিন, সপ্তম দিন। কামড়ের 14তম দিন একটা দিতে হবে, কামড়ের 30তম দিনে একটা দিতে হবে, এবং কামড়ের 90তম দিনের পরে একটা দিতে হবে ভ্যাকসিন। মোট 6টা ভ্যাকসিন দিতে হবে এবং দিলে ইনশাল্লাহ সে বেঁচে যাবে। তাহলে 0, 3, 7, 14, 30 এবং 90, 0, 3, 7, 14, 30 এবং 90 এগুলো দিলে আমাদের র্যাবিসটা মোটামুটি র্যাবিস থেকে বাঁচবে ইনশাল্লাহ। এটা হচ্ছে তার কাজ। জি হ্যাঁ হ্যাঁ, 1, 2, 3, 4, 5, জি এমনি প্রথম মাসে 5টা। মাস গুনলে তো হবে না, দিন গুনতে হবে। মাস গুনলে তো একদিনে 5টা দিলে আবার শুয়ে পড়ে যাবে। এই আর কি। এই জন্য আমরা বলতেছিলাম যে এটা খুব ইম্পর্টেন্ট। 1 ml 1 ml করে আমরা ইন্ট্রামাসকুলার দিব 0, 3, 7, 14 এবং 90 ডেজ এর মধ্যে। বুঝছেন তো না? জি 2, 4, 6টা বলছি আমি, 6টাই বলছি আমি। এবার আপনাদের একটু পড়াবো পয়জনিং নিয়ে একটু কথা। জি বলেন না। কামড়াইছেন 3 দিন, কামড়ানোর মধ্যে 9 দিনের মধ্যে আছে একটা যে না, 9 দিনের মধ্যে যে না কোনো সময় কোনো ট্রিটমেন্ট না করা হয় তাহলে সে মারা যাবে 6 থেকে 9 দিনের মধ্যে। কিন্তু না, এটা প্রথম দিনে করতে হবে, মানে কামড়ানোর প্রথম দিনে যত কম ছড়ানো যায়। কিন্তু যদি আপনি 6 দিন পরে 4 দিন পরে করেন তাহলে একটা ইফেক্ট তার সারা জীবন থেকে যাবে। এটা হয়তো সে ভালো হবে কিন্তু তার ইফেক্ট থেকে যাবে। হ্যাঁ, এটা হবেই, আরে মানুষ অসহায় হয়ে যায়। আমরা হাসি আর কিন্তু যার হয়েছে সে জানে আসলে কি কষ্ট। এবার আমরা পড়বো যে OPC পয়জনিং শেষ আমাদের। পয়জন নিয়ে একটা পড়েছিলাম, শেষ আমাদের কিন্তু এটা। তাহলে ভ্যাকসিন দিতে হবে যেটা, এই ভ্যাকসিনটা আমরা জানবেন, কারণ আপনাদেরকে দিয়ে দিতে হবে এলাকায় হয়তো বা দিতে হবে। আচ্ছা, OPC পয়জনিং এর মধ্যে একটা পয়জন আছে OPC পয়জনিং। অনেক ধরনের পয়জনিং আছে, কেউ বিষ খেয়ে ফেলে, ওষুধ খেয়ে ফেলে, এগুলো আমরা জানতে পারি। এগুলো আমরা কোনো সময় কিছু করতে পারবো না, এগুলো ওয়ার্ড ছাড়া ম্যানেজ করা যাবে না। একটা জিনিস ভালোভাবে ম্যানেজ করতে না পারলে তাকে রেফার করতে পারবো, এটা হচ্ছে যে OPC পয়জনিং। OPC পয়জনিং কি মানে? হ্যাঁ হ্যাঁ, যেমন এইটাই বলতেছি, এটার নাম হচ্ছে অর্গানো ফসফরাস, ফসফরাস কম্পাউন্ড না, ফসফরাস আর না, এটা হচ্ছে অর্গানো ফসফরাস কম্পাউন্ড। হ্যাঁ সার, একটাই তো, এই সার থেকে আসছে এটা। কিন্তু সারের মধ্যে ওই যে এটা এমন একটা জিনিস যেটা আমরা ক্ষেতের মধ্যে স্প্রে করি। আমাদের ফার্মার যারা আছে, কৃষকরা, মানে জমিকে এই পতঙ্গ মুক্ত রাখতে তারা এই অনেকগুলো স্প্রে করে, স্প্রে দেখবেন হ্যান্ডেল দিয়ে স্প্রে করে পানিতে মিশিয়ে। দেখা যায় যে সে যদি অসচেতন থাকে তাহলে তার
এই স্প্রেটা যদি তার গায়ের মধ্যে পড়ে চামড়া দিয়ে সে শোষণ হবে, স্কিন দিয়ে। যদি তার নাকে যায় তাহলে সে ইনহেলেশন করবে, মানে শ্বাসের মধ্যে নিয়ে যাবে। যদি তার স্যালাইভায় যায় সে ইনজেকশন করবে, মানে গিলে ফেলবে। অনেকগুলা প্রসেসের মাধ্যমে তার ভিতরে এন্ট্রি করে অনেক অল্প সময়ে, এবং সে অসুস্থ হয়ে যায়। এবং আমাদের ওয়ার্ডের মধ্যে এই রোগীগুলো অনেক বেশি। যে খেতে গেছি, ওষুধ দিয়েছি, কিছুক্ষণ পরে সে উলট পালট শুরু করছে, এখন নিয়ে আসছে এখানে সেন্সলেস হয়ে গেছে। তাহলে বুঝবো যে সে ওই পয়জনের কারণে, এবং ইমিডিয়েটলি তারে পাঠাই দেবো কোথায়, হসপিটালের মধ্যে। তো এখানে আমি লিখে দিব না, এটা সংক্ষেপে বলি আর কি, যে এই জিনিসগুলো হলে তার মধ্যে কি কি ডেভেলপ করে, এই জিনিসগুলো জানলে ভালো। এগুলো পরীক্ষাতে আমার জিজ্ঞেস করুন, আপনাদের মানে জীবনের জন্য ভালো আর কি। তার হলে তার কিছু সমস্যা হয়। এক নম্বর হচ্ছে সে তার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, মানে মানে তার এই আমাদের ল্যারিংস আছে যেটা ট্রাকিয়া, এখানে সিক্রেশন বেড়ে যায়। বেড়ে গেলে দেখা যায় তার মুখ দিয়ে ফল আসতেছে, মানে লালা বের হচ্ছে তার মুখ দিয়ে। একটা। দুই নম্বর হচ্ছে শ্বাসকষ্ট শুরু হয়, তারা এখানে এই জিনিসগুলো আনছে। তিন নম্বর হচ্ছে তার প্রেসার বেড়ে যায় এবং হার্ট রেটটা কমে যায়। হার্ট রেট কমে যায়, প্রেসার কম বেড়ে যাবে। দেখা যাবে যে এখানে লিখছে তারা চোখ দেখি আমি যাদের চোখ দেখে মধ্যে দেখি আমার দেখছেন কোন জিনিস দেখতেছি, মানে ডিপ্লোপিয়া ডেভেলপ করে, ডিপ্লোপিয়া ডাবল দেখেছে, যেমন স্নেক বাইটের সময় ছিল সে ডাবল দেখে, সে ডাবল দেখে। তারপরে এখানে আরো লিখেছে তারা স্কিনের মধ্যে দিয়ে যেটা আমরা লিখেছি শুধু ঘাম বেরোচ্ছে, আমরা যে মানে মুখ দিয়ে ঘাম বেরোচ্ছে, মানে যেখানে দিয়ে যত পুরো স্কিন ভিজে গেছে তার কাপড় চোপড়। তো ইমিডিয়েট ম্যানেজমেন্ট আমরা জানতে হবে, এতটুকু জানলে আমরা তার বাঁচাতে পারবো। আমরা লিখে দিব না, এটা আমরা আলোচনা করবো গল্পের চলে। একজন লোক আসছে সেই অবস্থায় আপনি কি করবেন, দেখবেন তার কাপড় চোপড় গুলো, কারণ অর্গান প্রসেস কম্পাউন্ড কাপড়ের সাথে মিশে থাকে, কাপড়ের সাথে মিশে থাকে। দেখা যায় যে যখন আসবে তার সব কাপড় চোপড় খুলে ফেলতে হবে, যাতে তার চামড়া দিয়ে আবার সে অ্যাবজর্ব না হয়ে যায় রক্তের মধ্যে। এমনি স্প্রে করছে, কাপড় আসতেছে, তো সে তাকে পাঠানোর আগে কাপড়টা শেষ করে পাঠাতে পারলে অনেক ভালো, অনেক রোগী বেঁচে যাবে। একটা। দুই নম্বর হচ্ছে পারলে সাবান পানি দিয়ে তার একটু গোসল করে দিয়া। এই যে অবস্থা গরম পানি থাকতে ভালো না, নরমাল পানি দিয়ে সাবান পানি দিয়ে গোসল করে দিলে বিষটা চামড়া থেকে চলে যাবে, তাহলে অ্যাবজর্ব কম হবে। এই দুটো জিনিস মনে রাখেন, তাহলে দেখা যাবে যে তার অনেক বাঁচানো যাবে। মুখ দেখেন, মুখটাকে যদি একটু তার কুলিকুলি করতে পারেন, সেই কুলিকুলি পানি ফেলে দিল মুখটা থেকে, নাকটা পরিষ্কার করে দিলেন পানি দিয়ে, হয়ে গেল। এই জিনিসগুলো আমাদের মানে মানে নর্মাল মানুষ হিসেবে জানতে হবে মানুষকে বাঁচানোর জন্য। বাকি জিনিসগুলো তারা ওইখানে করবে, আমরা বাকিগুলো কিছু করতে পারবো না। এখানে ওয়ার্ডে রাখতে হয়, তারপর ফ্লুইড দিতে হয়, তারপর আমাদের ক্যাথেটার পড়াইতে হয়, কতটুকু সে দিতেছে, তারপরে অফিসে খাইছে না অন্য কিছু ঠিক হয়েছে এটা জানতে হয়, জেনে এখান থেকে ওষুধ আছে এটা দিতে হয়, এবং এটার ম্যানেজমেন্ট রাখতে হয়। অনেক কষ্টের এটা কাজ। ওয়ার্ডের মধ্যে থাকলে মানুষ ডাক্তার সচেতন থাকে, কোনো কিছু হয়ে যায় কিনা ডেঞ্জারাস অবস্থা। আমাদের আজকে ক্লাসের টপিক এই পর্যন্ত শেষ। আছে কি সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট। তো আমাদের ওই রিভিউ ক্লাস হবে পরে। রিভিউ ক্লাসের মধ্যে আমাদেরকে ওইগুলো দেখানো হবে, এবং ওই সেলাই করা, স্টিচ দেওয়া, মানে স্টিচও সেলাই করা, ওই তাদের আগের ব্যাচ নাকি আপনাদের করেছে মুরগিতে, অ্যানেস্থেসিয়া দিয়ে মুরগিতে এখানে সেলাই করেছে। তারপরে সেলাই করার পরে তারা ব্যান্ডেজ কেমন করে দেখাই দিবে, এটা ইনশাআল্লাহ আমরা দেখাই দিব আর কি। নেক্সট ক্লাসে আমরা এখন বুঝাবো জেলে যাবে মরা একজন নাকি মারা যাবে, জীবিত দেবো জীবিত এই জন্য যে সে ব্যথা পায়খানা দেখে অ্যানেস্থেসিয়া দিয়ে, আর মরছে যে আমরা সিম্পেথি আছে, কেন জীবিত মুরগি দিয়ে করি, আমার কাছে খারাপ লাগতেছে, এই জন্য তারা হয়তো মুরগিকে মেরে ফেলছে, এই আর কি। এটা আপনাদের ইয়ে জন্য আর কি। এটা হচ্ছে গজ, আপনি ধরেন এটা হচ্ছে গজ, সার্জিক্যাল গজ, এটা গজ আর কি, স্টেরাইল গজ। ওই যে ব্যান্ডেজ বলি না, এটা হচ্ছে ব্যান্ডেজ আর কি। এটা হচ্ছে স্টেরাইল গজ, এটা 5 টাকা 10 টাকা করে পাওয়া যায়, এবং এটা হচ্ছে যে জীবাণু মুক্ত। এটাতে কি করি, যখন কোনো কাটা স্থানের মধ্যে আমরা ধরেন ওয়াশ দিয়েছি, তো তাকে একটু এটা এক্সপোজ যদি থাকে তাহলে দেখা যাবে অনেক ব্যাকটেরিয়া ভাইরাস বসে যাবে তার মধ্যে এসে। তো এই জন্য বসে না বসে, এই জন্য আমরা এটা দিয়ে দিই, পরিবেশ থেকে সেপারেট থাকে এবং জায়গাটা ভালো থাকে, এবং তার মধ্যে বেঁধে যাওয়া কাজ করানোর পর এতে বেঁধে দিব আমরা, শেষ। আপনি এখানে আসেন, আপনি এখানে আসেন, এটা ধরবেন আর কি। ওইখানে আমরা চেহারা দেখার দরকার নেই, আপনি চলে যান। জাস্ট আপনি আমি ইনস্ট্রুমেন্ট আপনার হাতে দিব, আপনি দেখবেন, তাদেরকে দেখান, যে আমার জন্য উপকার হবে। বসে যান, আপনি বসে যান। এটা দেখা যাচ্ছে সার্জিক্যাল গজ বলে এটাকে, জি সার্জিক্যাল গজ, ঠিক আছে ইনশাআল্লাহ। আর এখানে একটা জিনিস আছে গ্লাভস বলে এটাকে, গ্লাভস সবাই চিনেন।
হ্যাঁ সবাই, হ্যাঁ সবাই বাচ্চা বাচ্চা করে গ্লাস কিনে পলিথিনের এটা যেটা পাইছে। তো গ্লাসগুলো আমরা যখন কোনো সার্জিক্যাল ধর কোনো কাটা ছিটা হবে, তো আমার হাতের মধ্যে ওটা আমি পরিষ্কার করবো, প্রথমে পরিষ্কার করে এরপরে গ্লাভস পরে কাজ করবো, যাতে তার মানে টাকা কম হোক, আমার টাকা কম দেয়, কিন্তু তার যাতে ক্ষতি না হয়, জীবাণুমুক্ত গ্লাভস ইউজ করবো আমরা। এটাকে বলা যায় মাইক্রোপোর। দেখেন মাইক্রোপোর, ট্যাপ ট্যাপ, মাইক্রো পোর, মাইক্রোপোর, এটা আমরা ট্যাপ 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 হিসেবে চিনি আর কি। এটা ব্যান্ডেজের পরে এটা মেশিন ভালো রাখার জন্য দেই, ক্যানোলার মধ্যে ইউজ করা হয়, ক্যানোলাকে ফিক্স করার জন্য বা বাটারফ্লাইকে ফিক্স করার জন্য আমরা এটা ইউজ করি। সার্জারির সব সার্জারির মধ্যে আমরা এগুলো ইউজ করি, যাতে ব্যান্ডেজটা জায়গা মতো রাখতে পারি। মাইক্রোপোর, এটা দেখেন সবাই চিনি। এটা থার্মোমিটার, এটা হচ্ছে ডিজিটাল থার্মোমিটার, এটা হচ্ছে অ্যানালগ থার্মোমিটার। এটা দেখেন, এটা দেখেন, এটা ডিজিটাল বলে মানে স্পষ্ট দেখা যায় আর কি। ওই ডিজিটাল না, যেগুলো ডিজিট দেখা, এটা না, তারা এমনি তাদের ভাষায় বলে ডিজিটাল আর কি। এমনি থার্মোমিটার এটা দিলে আপনি টেম্পারেচার 140 রিডিং করার সময় দেখবেন যে বন্দুকের মতো একটা আছে, হ্যাঁ ওটা ডিজিটাল, কিন্তু এটা দিলে সহজে দেখা যায়, জাস্ট এই সহজে ওটার মধ্যে ঘুরাইতে হয় না আর কি, এটার মতো ঘুরাইতে ঘুরাইতে অবস্থা খারাপ হয়ে যায় মানুষের, কিন্তু জাস্ট লাগাইলে দেখা যাবে এখানে থার্মোমিটার। সেটা 20-30 টাকা মনে হয়। তারপর সিজার দেখান, এটা সিজার না, কাটিং সিজার, মানে ওই যে আমার ব্যান্ডেজ কাটার জন্য বা সুতা, হ্যাঁ এই লম্বা কাটার জন্য আর কি সিজার। সিরিঞ্জ, এটা বলে ডিসপোজেবল সিরিঞ্জ। ডিসপোজেবল কেন? এটা একবার ব্যবহার করে ফেলে দিতে হয়, জন্য ডিসপোজ। হ্যাঁ 5, 10, 15, 20 থেকে অনেক হাইট পর্যন্ত বিশাল বিশাল সিরিঞ্জ। স্যার এগুলো একটা কত টাকা করে, এক জায়গাটা কত করে? 1 ml, ml লেখা আছে। এটা মানে 5 ml, 5 ml। আর কি দেখা, এটা কাটিং সিজার, এটা নাই। ছোট বাচ্চাদের অবস্থা বুঝে তাদেরকে 1 ml ইউজ করে, 2 ml ইউজ করে, 5 ml তো দিতে পারবে না, কারণ 1 ml দেয় তাদেরকে, 0.5 ml 1 ml দিয়ে ইউজ করে তাদের। এটা দেখেন, এটা টুথ বলা হয়, টুথ। যে মাথার মধ্যে একটা দাঁতের মতো আছে দেখেন, টুথ ডিসেন্ট্রিক ফোর্সেস বলা হয়, টুথ। এটা দিয়ে আমরা যদি স্ট্রাকচার ধরতেও পারি, মানে চামড়া ধরতে পারি, অথবা এটা দিয়ে আমরা নিডল হোল্ডারের কাজ করতে পারি, নিডল হোল্ডার বলি আমরা। যেমন আমরা এই যে সুই যদি সেলাই করে মাথাটা তোলার জন্য এটা কাজ করা, ধরে টানতে তোলা যায়। আমরা দেখাবো ওই সময় আর কি সবকিছু, তাহলে আপনার মনে থাকে। এটা ঠিক আছে, এই জায়গাটা টুথ। এটা হচ্ছে হ্যামার, দেখান তো, এটা হচ্ছে হ্যামার। এটা দিয়ে আসলে আমরা কোনো কাজ নেই, এটা দিয়ে আমরা দেখি আর কি, যাদের যদি মানে নার্ভের সমস্যা, স্ট্রোকের পেশেন্টদের আমরা এটা দিয়ে পরীক্ষা করি, আমার জাগ ঠিক আছে কিনা, সব জায়গার মধ্যে নার্ভের কাজগুলো ঠিক আছে কিনা, এটা দিয়ে আমরা দেখি। এটা বলতে নিডল হোল্ডার। এই দেখেন এটার মধ্যে ইয়া আছে, আটটা, হ্যাঁ এই লকটা আসলে ধরতে হয়, এটা অনেক মেকানিজম আছে আপনাদের। এটা ধরতে হবে ওই স্টাইলের মধ্যে আর কি, যেমন আমরা ধরি, ওটা আমরা যখন ইয়া করবো হাতে ধরাই দেখাবো। আমরা সবাই এমনি ধরি, কিন্তু এটা এমনি ধরা হয় না, এটা ধরতে অন্যভাবে আর কি। এটা নিচে দুটো নিচে আঙুল থেকে উপরে আঙুল থাকে, এবং ধরলে কাজ করলে আপনাদের সুযোগ হবে, একজন মুভিটা আনলে তখন দেখাবো কিভাবে হয় আর কি। এটা দেখেন নিডল হোল্ডিং ফোর্সেস, এটা দিয়ে আমাদের বাইট দেই আমরা, বাইট মানে আমাদের সুইয়ের ওই যে সেলাই করে যেটা মাথা যেরকম বাঁকা থাকে, গোড়া বাঁকাটাকে এন্ট্রি করানোর জন্য এটা ইউজ করি আমরা। এটা বলতে নিডল হোল্ডার, নিডল হোল্ডার বলে এটা। আর এটা হচ্ছে প্লেন ফোর্সেস, যে কোনো জিনিস ধরা, নর্মাল প্লেন ফোর্সেস, কোনো জিনিস ধরা, চিমটা বলি বাংলায় আমরা এটাকে। এটা আর একটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, এটা যে আমরা ডায়াবেটিস মাপি না, প্রিক করি না, ল্যান্সেট বলে এটাকে, ল্যান্সেট, ল্যান্সেট LANCET, ল্যান্সেট একটা ডায়াগনোস সেন্টার আছে আমাদের মেডিকেলের সামনে, এটা ল্যান্সেট, 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 হ্যাঁ এটা ল্যান্সেট। এটা দিয়ে আমরা প্রিক করি, একবার করে ফেলে দিব, কিন্তু দুবার করে দিব না, এটা কিন্তু মার্ডার হয়ে যাবে। আর এগুলো এটা ডিসিপ্লিন ফোর্সেস, লাগবে না, এটা আমরা অবশ্যই দেখাবো, আপনাদের কঠিন হয়ে যাবে, লাগবে না। এটা হচ্ছে ভ্যাকসিনের ইনসুলিন সিরিজ, দেখান ছোট্ট একেবারে ইনসুলিন সিরিজ। এখানে ইউনিট লেখা আছে ml আছে না, 1 ml না?
পুরোটাই তো 1 ml, ওখানে তো 1 ml না 0.5 0.2 0.3 0.6 লেখা থাকে। হ্যাঁ, ওটার তো দরকার নাই, দিবেন শেষ। ওইটা দেখেন নিডল, এটাকে নিডল বলা হয়। এই যে আমরা যে বাইট দেই বলছি, বাইট দেই যে এই যে আমরা সেলাই করি, যে সেলাইয়ের মাথাটা এটা সুইয়ের মাথাটা এগুলো নিডল বলি আমরা, নিডল। এটা বলো নিডল হোল্ডার বলা হয়েছে না, এটাকে করতে হয়। এটা তো অনেক মোটা, এটা দিয়ে হয় না, আর চিকন দিয়ে করতে হয়। তো আমি অ্যানেস্থেসিয়া দিয়ে কাজ করি, এটা সমস্যা নেই, এটা মোটাই দিই। বলুন হ্যাঁ, এক দাগে তো নয়, হিসাব করে এক দেখেন 1 2 3 4 5 10টা, প্রত্যেকটাতে 0.1 ml করে, মানে 1 ml এর 10 ভাগের 1 ভাগ, 20 ভাগের 1 তাহলে পয়েন্ট, এটা হচ্ছে 0.1 ml, 0.2 0.3 0.4 0.5 এমন করে 1 ml পর্যন্ত গেছে। কত ইউনিট যদি মাপেন, 10 ইউনিট 20 ইউনিট, এটা হচ্ছে আপনার সহজ হবে। ইউনিট দিতে হয় 10, একটু দিবেন। হ্যাঁ, 10 ইউনিট 20 ইউনিট 30 ইউনিট ইউনিট, বুঝছেন, সহজ। তাহলে মোটামুটি আমাদের এই কাজগুলো গেল। আমরা পরে যখন ওই যে আপনাদের প্র্যাকটিক্যাল দেখাবো, রিভিউ ক্লাস আমি কথা বলেছি ওনাদের সাথে, তো ওই ক্লাসের সময় আমরা যেভাবে দেখাই ওইভাবে আপনার সেলাই করা, একটু হাতগুলো পাকানো, তারপরে আইএম দেওয়া। হ্যাঁ, পাওয়া যায় বলতে চিনতে পাওয়া যাবে কিনা, যাবে না অবশ্যই ও মা, আন্দোলনে গেলে তো আপনি হাজার হাজার দিতে পারবেন। তার সার্জিক্যাল হচ্ছে এখানে, সার্জিক্যাল বলবেন যে আপনাদের কাটিং সেট দেন, কাটিং সেট দিলে তা দিয়ে দিন, কাটিং সেট বলে দিয়ে দিই আপনাকে, কাটিং সেট বলে দিই। আমাদের ক্লাসটা নিয়ে এদের কোনো থাক আজকে, আর আপনারা ভালো থাকেন, পরবর্তী ক্লাস আসলে দেখা হবে। আর কিছু সমস্যা থাকলে পরবর্তীতে বলবেন, কোনো ইয়া নাই তো না, কোশ্চেন নাই তো? ঠিক আছে। Ready?